রেডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রেটিনা মেডিকেল অ্যাডমিশন কোচিং 2024-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আপনাদের সাথে আছে আমি তাজিনুর রহমান। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়াবলীর আন্তর্জাতিক অংশ থেকে বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সেখান থেকে কিছু জানার চেষ্টা করব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে সাধারণ জ্ঞান বিষয়াবলীর আন্তর্জাতিক অংশের যে সমস্ত জায়গা থেকে কোশ্চিন এসে থাকে, সেই আসা কোশ্চিনগুলো আমাদের আজকের টপিক থেকে অনেক এসছে। সো আজকে গুরুত্বের বিবেচনা আমাদের এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে জিনিসগুলো পড়তে যাচ্ছি সেটি হচ্ছে যে পৃথিবীতে তো অনেকগুলো দেশ রয়েছে, তাই না? বিভিন্ন দেশের যে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, এই নামগুলো আজকে আমরা শিখব। একই সাথে এই পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রেসিডেন্ট, অর্থাৎ নারী প্রধানমন্ত্রী, নারী প্রেসিডেন্ট, অর্থাৎ মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, এই জিনিসগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। একই সাথে আমরা জানবো একটা দেশের বিভিন্ন পতাকা, একটা দেশের বিভিন্ন জাতীয় প্রতীক, অথবা ওই সমস্ত দেশের যদি বিকল্প কোনো নাম থাকে বা অন্যান্য সম্বোধন করা হয়, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আমরা পড়ব এবং একই সাথে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা এখান থেকে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টালে অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে কোন কোন প্রশ্ন এসছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখন ক্লাসের শুরুতেই আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আর একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, বা আপনাদের ডিভাইসে আমার সাউন্ডটা পৌঁছাচ্ছে কিনা, একটু আমাকে ক্লিয়ার করবেন কমেন্ট সেকশনে। আমি একটু চেক করতেছি যে সবার কাছে আমার সাউন্ড যাচ্ছে। একটু আমাকে জানাই দেন ইয়েস অর নো, যাচ্ছে কিনা। আপনারা আমাকে অনেকেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম লিখেছেন, হাই লিখেছেন। আমি সকলের সালামের উত্তর একসাথে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। যারা হাই লিখেছেন তাদেরকে হ্যালো জানাচ্ছি। আহ, জিজ্ঞেস করছেন ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা ভালো আছেন। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ক্লিয়ার। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনারা সবাই মোটামুটি আমাকে শুনতে পাচ্ছেন। আহ তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি নাকি? ক্লাস শুরু করা যাক। ওকে, আমরা আমাদের স্লাইডের দিকে আসি, আমাদের স্ক্রিনের দিকে আসি, দেখি যে আজকে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমাদের স্লাইডের প্রথমে যে বিষয়টা আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটি হচ্ছে যে আহ, বিশ্বের জাতীয় বিষয়াবলী। জাতীয় বিষয়াবলী এখানে আছে, কিন্তু আমাদেরকে আরেকটু আগে থেকে আসতে হবে। মূলত আজকের লেকচারটা এইখান থেকে, বিশ্ব রাজনীতি। হ্যাঁ, বিশ্ব রাজনীতি। আজকে আমরা, রাজনীতি তো অনেক বড় একটা ব্যাপার, এবং বিশ্বের কোথায় কি চলতেছে, এই ডিপ্লোমেসি, এই পলিটিক্স, এই জিনিসগুলো আজকে আমাদের আলোচিত বিষয় নয়, কারণ এত গভীর থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে না। আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই পৃথিবীতে নারী কেন্দ্রিক যে ব্যাপারটা, অর্থাৎ নারী প্রধানমন্ত্রী সর্বপ্রথম কে ছিলেন, নারী প্রেসিডেন্ট সর্বপ্রথম কে ছিলেন, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো আমরা বিশ্ব রাজনীতির প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে ছকটা আছে, সেই ছকে দেখানো হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাই না? পুরুষ তো প্রধানমন্ত্রী অ্যাভেলেবল হচ্ছে, তো সর্বপ্রথম এই পৃথিবীতে কোন দেশের নারী প্রধানমন্ত্রী হয়, এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আমরা গত লেকচারে যখন দেশভিত্তিক আলোচনা আমরা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? আমরা শ্রীলঙ্কা নিয়ে যখন পড়ি তখন বলেছিলাম যে শ্রীলঙ্কাতে এই পৃথিবীর প্রথম নারী একজন, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তার নাম কি ছিল? শ্রী মাভ বন্দের নায়েক। ঠিক আছে, তাহলে এই পৃথিবীর প্রথম যিনি মহিলা প্রধানমন্ত্রী তার নাম কি? শ্রী মাভ বন্দের নায়েক, শ্রীলঙ্কা। উনি 1960 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আমরা গত লেকচারে কিন্তু এটা পড়েছিলাম, খেয়াল আছে সবার? শ্রী মাভ বন্দের নায়েকটা হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার। আজকে আমরা মেইনলি যেখান থেকে ইনফরমেশন গুলো নিব সেটি হচ্ছে যে আগের দিনের মতোই
ওয়ার্ল্ডের মানচিত্র থেকে আমরা জানবো। এবং একই সাথে এই যে রেটিনা যে ডাইজেস্ট সাধারণ জ্ঞান বইটা আছে, যদি আপনাদের হাতের কাছে থাকে, সবাই এই বইটা খুলবেন। আমি আশা করতেছি আপনারা সবাই এই বইটা খুলবেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা এইদিকে আসি, আমাদের স্ক্রিনে আসি। আমরা জানতে পারলাম যে এই পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে সি মাভো বন্দরনায়েক, শ্রীলঙ্কার। এবং একই সাথে এই পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্টটা হচ্ছে কে, ইসাবেলা পেরন, আর্জেন্টিনার। প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি জানেন? প্রধানমন্ত্রী হচ্ছে কি একটা দেশের যে আপনার নির্বাহী বিভাগ থাকে, সেটা যিনি প্রধান, উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। প্রেসিডেন্টও নির্বাচিত হন, আবার কখনো মনোনীত হয়ে থাকেন। অর্থাৎ একটা দেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আর একটা দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে কি, রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুইটা আলাদা, দুইটা পদ। হ্যাঁ। তো আমরা দেখতে পেলাম যে এই বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শ্রী মাভো বন্দ্যোপাধ্যায়, এবং বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টের নাম হচ্ছে কি, ইসাবেলা পেরন। এই দুইটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসছে অতীতে, আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ নাম। এবং একই সাথে আমাদেরকে এটাও জানতে হয়, এটা তো কম্বাইন্ড জানলাম, এখন আমরা স্পেসিফিক জানবো যে এই পৃথিবীর প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রীকে আর মুসলিম নারী প্রেসিডেন্টকে। দেখুন আমাদের ছকে 2 নম্বরে আছে। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কি, বেনজির ভুট্টো, পাকিস্তানের। আর মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টের নাম হচ্ছে কি, মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়া। এই চারটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চারটা নাম কি কি? একটা হচ্ছে যে বিশ্বের প্রথম ওভারঅল প্রধানমন্ত্রী কোন নারী, আবার বিশ্বের প্রথম ওভারঅল প্রেসিডেন্ট কোন নারী, এরপরে স্পেসিফিক করে বললাম বিশ্বের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী কোন নারী, আবার স্পেসিফিক করে বললাম বিশ্বের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কোন নারী। চারটা নাম মাথায় থাকবে। এই চারটা নাম ভালো করে পড়তে হবে। আর এই সাথে আমরা আরো কয়েকটা নাম দিয়ে দিই, সেগুলো আপনারা নিজেরা আত্মস্থ করে নেবেন। সেটি হচ্ছে ব্রিটেনের প্রথম যিনি, তার নাম কি, মার্গারেট থ্যাচার। এবং একই সাথে ভারতের ইন্দিরা গান্ধী, আর বাংলাদেশের কি, বেগম খালেদা জিয়া, নারী প্রধানমন্ত্রী। আমরা এখানে আরো একটু পড়বো অতিরিক্ত, সেটা হচ্ছে কি, নারী প্রেসিডেন্টে আমরা আসি। যে জার্মানি হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। উনি কি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নাকি চ্যান্সেলর, বলেন তো কোনটা? অ্যাঞ্জেলা মার্কেল কি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নাকি চ্যান্সেলর, কোনটা? আমি একটু চেক করি, দেখি আপনারা ঠিক মতো লিখছেন কিনা। একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া, জিকে আন্তর্জাতিক ডাইজেস্টার জন্য শুধু আপনার ক্লাসের দাগানো লাইনগুলো পড়লেই কি হবে? গ্যারান্টি দিতে পারতেছি না, দুঃখিত। তবে এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। থাকে না যে একটা বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুরুত্বের দিক দিয়ে 99%, কোনোটা কোনোটা 95%, কোনোটা 90%। তো আমার কাছে মনে হয় যে আপনাদের বিগত বছরে আগত যে প্রশ্নগুলো আছে, ওগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো যে আসবে না ব্যাপারটা এমন না, জেনে রাখবেন, তবে এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ওকে। আমরা জার্মানির যে দেখলাম প্রথম নারী প্রেসিডেন্ট বা চ্যান্সেলর, তার নাম কি, অ্যাঞ্জেলা মার্কেল। আমরা নেপালেরটা পড়বো, বিদ্যাদেবী ভান্ডারী। তাহলে এই পেজ থেকে আমাদের যে নোটগুলো নেওয়ার আমরা নিয়ে নিব এখান থেকে। আমরা এই পেজটা শেষ করি, আমরা আমাদের পরের পেজে আসি। পরের পেজে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেগুলো আমরা একটু সলভ করি। প্রথমেই বলেছে যে, আচ্ছা প্রথমটা আমরা রাখি, 2 নাম্বারটা, নিচের কোন দেশের সরকার প্রধান হলেন প্রেসিডেন্ট? ইন্দোনেশিয়া বলা হচ্ছে। সরকার প্রধানকে, প্রেসিডেন্ট কোন দেশের, ইন্দোনেশিয়ার। বাকি যা যেগুলো আছে, থাইল্যান্ড, জাপান আর অস্ট্রেলিয়া, সবগুলোর কি সরকার প্রধানকে, প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়া একটু ব্যতিক্রম। এরপর, নিচের কোন দেশ বিশ্বে সর্বপ্রথম, কোন দেশের নারীরা ভোটাধিকার পায় বিশ্বের সর্বপ্রথম? এটা হচ্ছে নিউজিল্যান্ড। আবার, এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি? ইন্দিরা গান্ধী আছে, শ্রীমাভো বন্দরনায়েক আছে, কোরাজন একুইনা আছে, বেনজির ভুট্টো আছে। আমরা আগের ছক থেকে জানতে পেরেছি যে মহৎ ইন্দিরা গান্ধী, উনি ভারতের, শ্রীমাভো বন্দরনায়েক ওভারঅল, এরপর হচ্ছে কি, কোরাজন একুইনা, এরপর কি, বেনজির ভুট্টো। তাহলে এখানে কি, কোরাজন একুইনা। শ্রীমাভো বন্দরনায়েক হচ্ছে কি, প্রথম প্রধানমন্ত্রী। আমাদের ছকে কিন্তু দেওয়া আছে কোরাজন একুইনা, দেখুন আগের ছকে আসেন। এই যে এশিয়া
প্রথম যিনি ছিলেন তিনি কি কোরজন একুইনা। ব্যাস। আবার নিচে আসি, ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে যে বিশ্বের এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট কোরাজন একুইনা, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রী মাভো বন্দের নায়েক, বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, যেগুলো আমরা পড়ে আসলাম। আর ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। সুতরাং নাম সংশ্লিষ্ট যে বিষয়বলিগুলো আছে, আমরা রাজনীতির কেন্দ্রিক বা রাজনীতি থেকে নাম সংশ্লিষ্ট যে বিষয়বলিগুলো পেলাম, আমি আশা করতেছি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যে নামগুলো দাগিয়ে দিয়েছি এগুলো খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন, আর বাকিগুলো একটু দেখে রাখবেন, বলা তো যায় না, আসতেও পারে, তবে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমাদের নাম কেন্দ্রিক যে টপিকটা ছিল বর্তমান পৃথিবীর, এই এই নাম কেন্দ্রিক টপিকটা আমরা শেষ করলাম। সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে, এগুলো আমরা শেষ করলাম। আমরা আমাদের পরবর্তী টপিকে আসি। এর নাম হচ্ছে কি? বিশ্বের জাতীয় বিষয়াবলী। জাতীয়, ন্যাশনালিটি, জাতীয়তা, ন্যাশনালিটি। দেখুন প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা জাতীয় ব্যাপারটা আসে বা জাতীয়তার ব্যাপারটা কিন্তু আসে। এই যে মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ, এই জাতীয়তা বোধগুলো কিভাবে তৈরি হয়? এই জাতীয়তা বোধগুলি নর্মালি তৈরি হয় ভাষার ভিত্তিতে, কখনো আবার কখনো ধর্মের ভিত্তিতে তৈরি হতে থাকে। এইভাবে করে বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে কিন্তু জাতীয়তা তৈরি হয়। তো আমরা যে জাতি হিসেবে, যে আমরা বাঙালি বা দেশের মানুষ হিসেবে বা নাগরিক হিসেবে আমরা যে বাংলাদেশি, এগুলো কেন এসছে বা এগুলো কেন বলা হয়? একটা বোধ থেকে, একটা চেতনা থেকে। হ্যাঁ, জাতীয়তা নর্মালি আসে একটা চেতনা থেকে। তো এই চেতনাকে আবার রিপ্রেজেন্ট করার জন্য একটা সাইন ইউজ করতে হয়, যে সাইনটাকে আমরা বলি কি? পতাকা। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন টাইপসের পতাকা আছে। এই পতাকাগুলোই কিন্তু তারা কি করে? একটা মেসেজ দিয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশের পতাকা কি রং আছে বলেন তো? লাল আর সবুজ, তাই না? বাংলাদেশের পতাকা কি আছে? লাল এবং সবুজ। আমি পুরোটা আঁকতে পারছি না, জাস্ট আমি একটু সিম্বল আকারে দেখাচ্ছি। এই যে লাল আর সবুজ, সবুজ দিয়ে বোঝানো হয় আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশকে। আর লাল দিয়ে বোঝানো হয় যে আমরা যে রক্তের বিনিময়ে দেশটা পেলাম, আমাদের শহীদদের রক্ত, যে এত রক্ত আমাদেরকে দিতে হলো, এই রক্ত বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমাদের জাতীয়তা, তারপর হচ্ছে আমাদের দেশের যে সিগনিফিকেন্ট ব্যাপারগুলো আছে বা হিস্ট্রিক্যাল যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোই হচ্ছে পৃথিবীকে জানান দেয়, জানিয়ে দেয় একটা সাইন। সেই সাইনের নামই কি? সেই সাইনের নামই হচ্ছে কি? পতাকা। এখন আমরা বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ যে পতাকা যেগুলি আছে, আমরা এগুলি জানার চেষ্টা করব। বিভিন্ন দেশের জাতীয় পতাকা। বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা যেটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডেনমার্ক। বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা কাদের? ডেনমার্কের। ইউনিয়ন জ্যাক, এটি হচ্ছে ব্রিটেনের জাতীয় পতাকা। প্রকৃতপক্ষে ইউনিয়ন জ্যাক শুধুমাত্র কিন্তু ব্রিটেনের জাতীয় পতাকা নয়, বরং ব্রিটেনের সাথে কি কি থাকবে এখানে? ইউকে, মানে ব্রিটেন, সাথে থাকবে স্কটল্যান্ড, এরপরে আরো থাকবে আয়ারল্যান্ড। এই তিনটা দেশের সমন্বিত রূপের যে পতাকা, সেই পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। মনে থাকবে? আচ্ছা, এরপর লাইনটা দেখি। মুসলিম দেশ না হওয়া সত্ত্বেও সিঙ্গাপুরের জাতীয় পতাকায় কি আছে? চাঁদ তারা আছে। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে চাঁদ তারা এই সিম্বলটা নর্মালি হচ্ছে মুসলিম দেশ যেগুলো আছে তারা ব্যবহার করে থাকে। কিন্তু মুসলিম দেশ না হয়েও এই চাঁদ তারার সিম্বলটা ব্যবহার করতেছে কোন দেশ? সিঙ্গাপুর। এটা মাথায় রাখবেন। আচ্ছা, সৌদি আরব ও ইরানের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না। সৌদি আরব এবং ইরানের পতাকা কখনোই কখনোই অর্ধনমিত করা হয় না, এই জন্য যে সৌদি আরবের পতাকায় যে কালিমা লেখা আছে, কালেমা, এই জন্য এটা অর্ধনমিত করা হয় না। আর ইরানের জাতীয় পতাকায় আল্লাহর নাম লেখা আছে। পৃথিবীর আরো অনেক দেশের জাতীয় পতাকাতে এগুলো লেখা আছে, বাট স্পেসিফিক ভাবে এই দুইটা দেশ তাদের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করে না। এর ব্যাখ্যা হচ্ছে কি? সৌদি আরবের পতাকায় কালিমা লেখা থাকে। আর আহ, আহ, এটা কি? ইরানের জাতীয় পতাকায় আল্লাহ শব্দটা লেখা থাকে। এই জন্য এগুলো কখনোই অর্ধনমিত করা হয় না। ক্লিয়ার? তাহলে আমরা পতাকা কেন্দ্রিক আমরা এখানে চারটে ইনফরমেশন পড়লাম। এই পৃথিবীর প্রাচীনতম জাতীয় পতাকা না, পতাকা কোন দেশ, কোন দেশের আছে? সেটা হচ্ছে কি? ডেনমার্ক। এরপরে ইউনিয়ন জ্যাক ব্রিটেনের জাতীয় পতাকা। মুসলিম দেশ না হয়েও সিঙ্গাপুর জাতীয় পতাকা চাঁদ তারা ব্যবহার করে। আর সৌদি আরব ও ইরানের পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না। কেন করা হয় না সেটা কিন্তু আমরা সবাই জানতে পেরেছি। এখন এখান থেকে আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। প্রশ্নটা হচ্ছে যে মুসলিম দেশ না হয়েও তাদের নিজেদের পতাকায় চাঁদ তারা ব্যবহার করে,
কোন দেশ? কমেন্টে জানিয়ে দেন, আমি একটু চেক করবো এখনই। মুসলিম দেশ না হয়েও তাদের পতাকাতে চাঁদ তারা ব্যবহার করে কোন দেশ? কমেন্টে জানিয়ে দেন। হুম হুম। সিঙ্গাপুর, 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 এই তো সবাই মোটামুটি আপনারা সঠিক উত্তর দিচ্ছেন। সিঙ্গাপুর। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি সবাই আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নর্মালি এই পৃথিবীতে মুসলিম দেশ যেগুলো আছে বা সংখ্যাগরিষ্ঠ মুসলিম যে সমস্ত দেশে বসবাস করে, ওই দেশগুলো নর্মালি তাদের ধর্মের সাইন হিসেবে চাঁদ এবং তারা ব্যবহার করে থাকে। কিন্তু মুসলিম দেশ না হয়েও, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না হয়েও সিঙ্গাপুর নামক দেশটি তাদের পতাকাতে চাঁদ এবং তারা ব্যবহার করে থাকে। ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, আমরা নিচে আসি। আজকে ব্যাপারটা বলি, আজকে কিন্তু আগের দিনের মতো আমরা এত বেশি পড়বো না। আজকে আমাদের স্লাইডটা খুবই মানে কম। আমরা সর্বোচ্চ 12-13 পেজ পড়বো আজকে। হ্যাঁ, তার মধ্যে 3 পেজ হয়ে গেছে অলরেডি। আজকে ক্লাসটা খুবই সংক্ষিপ্ত ক্লাস, কিন্তু গুরুত্বের দিক দিয়ে কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো কোনোভাবে কিন্তু এটা মিস করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা অল্প সময়ের মধ্যে আজকে ক্লাসটা শেষ করব। আমরা দেখি পতাকা, আমরা দেশেরটা পড়লাম, হ্যাঁ। এখন আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন সংস্থা যেগুলো আছে বা অর্গানাইজেশন যেগুলি আছে, তারাও মাঝে মধ্যে তারা পতাকা ব্যবহার করে থাকে। লাইক এখানে যেটা আছে সেটা হচ্ছে অলিম্পিকের পতাকা। অলিম্পিকের যে পতাকাটা আছে, এই পতাকার মধ্যে কিন্তু আবার 5টা রিং আছে। এই 5টা রিং আমাদেরকে কি মেসেজ দেয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা একটু এখানে পড়ি। অলিম্পিক যে পতাকা আছে, অলিম্পিক পতাকায় 5টি রং ব্যবহার করা হয়ে থাকে। এই 5টি রং দিয়ে 5টি মহাদেশকে বোঝানো হয়। ক্লিয়ার কিনা এ পর্যন্ত? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে নীল একটা হচ্ছে রং, হলুদ আর একটা রং, কালো আর একটা রং, সবুজ আর একটা রং, লাল কি আর একটা রং। মোট কয়টা রং ব্যবহার করা হয়েছে? 5টা রং ব্যবহার করা হয়েছে। এই 5টা রং ব্যবহার করা হয়েছে 5টা মহাদেশকে নির্দেশ করার জন্য। মনে থাকবে? ওকে। এখন এই 5টা মহাদেশের এই রং দিয়ে কি বোঝানো হয়ে থাকে, আমরা একটু পিকচারে যাই। অলিম্পিকের এই পিকচারটাতে আসি। এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে নীল রংটা আছে, এই নীল রং দিয়ে বোঝানো হচ্ছে কোন মহাদেশকে? আমাদের বই লেখা আছে ইউরোপ মহাদেশকে। অলিম্পিকে যে 5টা রিং আছে, এই 5টা রিং এর মধ্যে থেকে নীল রং দিয়ে বোঝানো হচ্ছে ইউরোপ মহাদেশকে, হলুদ রং দিয়ে বোঝানো হচ্ছে এশিয়া মহাদেশকে। এবার কালো রংটা এখানে দেখা যাচ্ছে না, কালো রংটা উপরে আছে, ঠিক এই জায়গাতে আছে কালো রং, হ্যাঁ। এই কালো রং দিয়ে বোঝানো হয় আফ্রিকা মহাদেশকে, সবুজ রং দিয়ে বোঝানো হয় ওশেনিয়া মহাদেশকে, আর নীল রং দিয়ে, সরি, লাল দিয়ে বোঝানো হয় আমেরিকা মহাদেশকে। এই হচ্ছে আমাদের কি বলা যায় 5টা রং। তাহলে আমরা এখানে আসি। আমাদের যে নীল রং এখানে আছে, নীল রং দিয়ে কি বোঝানো হচ্ছে? নীল রংটা, নীল রংটা নিয়ে আমরা, নীল রং দিয়ে বোঝানো হচ্ছে ইউরোপ। ইউরোপ। ওকে। এরপর যেটা আছে হলুদ রং, হলুদ রং দিয়ে কি বোঝানো হচ্ছে? হলুদ রং দিয়ে বোঝানো হয় হচ্ছে এশিয়াকে। এশিয়া, এই যে হলুদ রং দিয়ে, ঠিক আছে। এরপর কালো রং, কালো রং দিয়ে কি বোঝানো হচ্ছে? এই কালো, এটা দিয়ে বোঝানো হয় আফ্রিকাকে। কালো দিয়ে কি বোঝায়? এটা নিচ্ছে না কেন? ঠিক আছে, আফ্রিকা। এরপরে আছে সবুজ রং, সবুজ রং দিয়ে কি বোঝানো হয়? সবুজ রং দিয়ে বোঝানো হয় হচ্ছে ওশেনিয়া। আর সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, লাল রং। আমরা দেখি লাল রং দিয়ে কি বোঝানো হয়। এই লাল রং দিয়ে বোঝানো হয়, 5 নাম্বার যেটা আছে সেটা কি, আমেরিকা। ওকে। তাহলে আমরা অলিম্পিকের যে পতাকাটা আছে, অলিম্পিকের পতাকায় কিন্তু 5টা রিং ব্যবহার করা হয়, 5টা বৃত্ত ব্যবহার করা হয়, এবং 5টা বৃত্ত হচ্ছে 5 রঙের, ঠিক আছে। আমরা দেখতে পেলাম প্রথম যে রংটা আছে সে রংটা কি, নীল। এই নীল রং দিয়ে বোঝানো হয় ইউরোপ মহাদেশকে। দ্বিতীয় যে রংটা আছে সে রংটা হচ্ছে কি, হলুদ।
হলুদ দিয়ে বোঝানো হয় এশিয়া মহাদেশকে। তৃতীয় রংটা হচ্ছে কালো, কালো রং দিয়ে বোঝানো হয় আফ্রিকা মহাদেশকে। চতুর্থ রংটা হচ্ছে কি সবুজ, সবুজ রং দিয়ে বোঝানো হয় ওশেনিয়া মহাদেশকে। এবং পঞ্চম যে রংটা আছে, এই রংটা হচ্ছে লাল, লাল রং দিয়ে বোঝানো হয় আমেরিকা মহাদেশকে। তার মানে আমরা বুঝতে পারলাম অলিম্পিকের যে পাঁচটা রিং আছে পতাকার মধ্যে, এই পাঁচটা রিং পাঁচটা মহাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, পাঁচটা মহাদেশের চিহ্ন এখানে রিং দিয়ে প্রকাশ পেয়েছে। আমরা তাই দেখতে পেলাম পাঁচটি রং ব্যবহৃত হয় পাঁচটি মহাদেশকে নির্দেশ করার জন্য। অলিম্পিকের যে পতাকাটা আছে, এই পতাকার যিনি ডিজাইনার ছিলেন বা পরিকল্পনাকারী ছিলেন, তার নাম হচ্ছে কি ব্যারেন পিওরে দা কুবার্তা। এটা আমাদের পড়তে হবে, নামটা মনে রাখতে হবে। তাহলে অলিম্পিক পতাকার ডিজাইনার কে? ব্যারন পিওরে দা কুবার্তা। ওকে। বাংলাদেশের পতাকার সাথে মিল আছে দুইটা দেশের পতাকা, একটা হচ্ছে জাপান আর একটা কি পালাও। মাথায় রাখবেন, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসছে ইতোপূর্বে, যে বাংলাদেশের পতাকার সাথে মিল আছে কোন দুটি দেশের পতাকা, একটা হচ্ছে জাপান আর একটা কি পালাও। এরপর জাতিসংঘের পতাকায় নীল এবং সাদা এই দুইটা রং আছে। জাতিসংঘের পতাকায় কি নীল এবং সাদা এই দুইটা রং আছে। তাহলে আপনারা অলিম্পিকের পতাকার যে সাইন দেওয়া আছে বা অলিম্পিকের পতাকা কি কি নির্দেশ করতেছে এগুলি বুঝতে পেরেছেন তো আশা করছি। তাহলে আমি এখান থেকে একটা প্রশ্ন আপনাদেরকে করে আপনারা আমাকে জানাবেন যে অলিম্পিকের পতাকায় যে পাঁচটা রিং আছে, পাঁচটা রিং এর মধ্যে থেকে হলুদ রিং দিয়ে কোন মহাদেশকে বোঝানো হয়? দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে অলিম্পিকের পতাকাতে যে পাঁচটা রিং আছে, এই পাঁচটা রিং এর মধ্য থেকে হলুদ রিং দ্বারা কোন মহাদেশকে বোঝানো হয়? দ্রুত কমেন্টে জানিয়ে দেন, আমি চেক করব। হ্যাঁ হ্যাঁ, এশিয়া, এশিয়া। ঠিক আছে, এশিয়া। পায়েল রূপা তো সবগুলো লিখে দিয়েছেন। নীল দিয়ে ইউরোপকে বোঝানো হচ্ছে, হলুদ দিয়ে এশিয়াকে, কালো দিয়ে আফ্রিকাকে, সবুজকে আমেরিকা, আর লাল দ্বারা, সবুজ দ্বারা আমেরিকা না, সবুজ দ্বারা ওশেনিয়া, আর লাল দ্বারা হচ্ছে আমেরিকাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, এশিয়া, এশিয়া। হ্যাঁ, হলুদ রিং দিয়ে এশিয়াকে বোঝানো হচ্ছে, এশিয়া মহাদেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি আর কমেন্ট চেক করতেছি না। তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হলো, হ্যাঁ। এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। প্রতীক মানে কি সিম্বল। সিম্বল একটা দেশের জাতীয় বিষয়কে আসলে তুলে ধরার জন্য একটা সিম্বল ইউজ করা হয়, সেই সিম্বলটা আমরা দেখবো। আমরা একটা পিকচার দেখি, তাহলে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার ধরতে পারবো। সেটা হচ্ছে এই পিকচারটা। এই পিকচারটাতে নর্মালি কি বোঝানো হয়? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক। আপনারা যদি একটু চেক করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, তারা তাদের গাড়িতে বা তারা তাদের দাপ্তরিক যে ফাইল আছে সে সমস্ত জায়গাতে এই চিহ্নটা ব্যবহার করে থাকে। ইভেন বর্তমান সময়ে যে আমরা বিভিন্ন উপদেষ্টাগণদেরকে দেখি বা আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা দেখবেন যে তার গাড়িতেও কিন্তু এই প্রতীকটা ইউজ করা হচ্ছে। তাহলে এই প্রতীকটা কি? এই প্রতীকটা হচ্ছে নর্মালি আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক। এই প্রতীকের মধ্যে অনেকগুলো বিষয় আছে। লাইক এখানে শাপলা আছে, এখানে নদীর পানির ঢেউ আছে, এ পাশে আবার ধানের শীষ আছে, স্টার চিহ্ন আছে, পাট পাতা আছে। এগুলো দিয়ে কি বোঝানো হয় এগুলো আমরা আমাদেরকে এখন জানতে হবে। হ্যাঁ, আমরা এইটা ধরতে পারলে বাকি দেশের যে সিম্বলগুলো আছে আমরা সেগুলো মোটামুটি বুঝতে পারবো। তো আমরা একটু আমাদের এই সিম্বলে আসি। আমাদের এখানে মাঝে যেটা আছে শাপলা, এই শাপলা দিয়ে মোটামুটি বোঝানো হয় যে আমাদের বাংলাদেশের সমৃদ্ধিটাকে, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশ, এটাকে বোঝানো হয়ে থাকে এই শাপলা দিয়ে। সমৃদ্ধি, খাদ্য, এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করা হয় এই শাপলা ফুল দিয়ে, সমৃদ্ধিটাকে বোঝানো হয়, হ্যাঁ। শাপলার নিচে আছে পাঁচটা ঢেউ, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঢেউ আছে। এই পাঁচটা ঢেউ দিয়ে বোঝানো হয় আমাদের নদীমাতৃক বাংলাদেশকে। নদীমাতৃক বাংলাদেশকে বোঝানো হয় এই পাঁচটা ঢেউ দিয়ে। দুপাশে, এ পাশে একটা আর এ পাশে একটা ধানের শীষ, দুইটা ধানের শীষ আছে। এই ধানের শীষ দিয়ে আমাদের খাদ্য শস্য বা খাদ্যের সমৃদ্ধিকে বোঝানো হয়, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা, এই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে এই দুই পাশের ধানের শীষ দিয়ে। এরপর মাঝখানে তিনটা পাটের পাতা আছে, পাট পাতা। এই পাট পাতা দিয়ে বোঝানো হয় আমাদের প্রধান অর্থকারী ফসল। আমাদের বাংলাদেশের প্রধান অর্থকারী যে ফসলটা আছে সেই ফসলটার নাম হচ্ছে পাট। এই পাটের তিনটা পাতা আমাদের জাতীয় প্রতীকের মধ্যে ইউজ করা হচ্ছে। বুঝতে পেরেছেন? আর চারটা স্টার চিহ্ন, এক দুই তিন চার, এই চারটা স্টার চিহ্ন দিয়ে আমাদের আমাদের যে সংবিধানটা আছে, এই সংবিধানের চারটা মূলনীতিকে বোঝানো হয়ে থাকে। আমরা জানি আমাদের সংবিধানের চারটা মূলনীতি কি কি বলেন তো? এক গণতন্ত্র, দুই সমাজতন্ত্র, সরি ভুল হলো, এক জাতীয়তাবাদ, দুই সমাজতন্ত্র,
তিন গণতন্ত্র, আর চার কি ধর্মনিরপেক্ষতা। এই চারটা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি। আমি আরেকবার বলছি, এক জাতীয়তাবাদ, দুই সমাজতন্ত্র, তিন গণতন্ত্র, আর চার কি জাতীয়তাবাদ। এই চারটা মূলনীতি চারটা স্টারের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এক একটা দেশ তারা যে তাদের ন্যাশনাল সিম্বল ইউজ করে, এই ন্যাশনাল সিম্বলের মাধ্যমে বা জাতীয় প্রতীকের মাধ্যমে ওই দেশকেন্দ্রিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে থাকে। তাহলে আমাদের বাংলাদেশে যে সিম্বলটা আছে, এইটা কি ক্লিয়ার হলো সবার কাছে? তাহলে আমরা আমাদের আবার ছকে ফিরে যাই। ছকে গেলে আমরা দেখতে পাবো অন্যান্য দেশেরও হচ্ছে বিভিন্ন প্রতীক আছে, কিন্তু আমাদের সময় সংক্ষেপের জন্য সব প্রতীক দেখানো সম্ভব হলো না। সব প্রতীক নিয়ে আমরা আলোচনা করতেও পারছি না। জাস্ট আমরা মার্ক করে দিচ্ছি, হ্যাঁ। আমরা বাংলাদেশিটা দেখে আসলাম এক্সাম্পল হিসেবে। এরপর আমরা এখানে মার্ক করে দেই, সেটা হচ্ছে জাপানের যে জাতীয় প্রতীক ক্রিসেন থিমা সিংহাসন, এইটা দাগিয়ে নেন, এটা আমাদের পড়তে হবে। ভারতের যেটা আছে সেটা হচ্ছে অশোক স্তম্ভ। পাকিস্তানের হচ্ছে অর্ধচন্দ্র এবং তারা। ঠিক আছে। কানাডার যেটা আছে তার নাম কি ম্যাপল পাতা। ম্যাপল পাতা অলরেডি কানাডার পতাকার মধ্যে আছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি ক্যাঙ্গারু। ওকে। আর নিউজিল্যান্ডের জাতীয় পাখি কি কিউ। দেখবেন যে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে কিউই বলেই ডাকা হয়ে থাকে। তাহলে আমি যেগুলি দাগিয়ে দিলাম এখান থেকে তিনটা, এখান থেকে তিনটাগুলি মার্ক করেন। জাপানেরটা, ভারতেরটা, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেরটা। ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখান থেকে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন করি। আমাদের দেশের আমাদের দেশের যে জাতীয় প্রতীক আছে, এই জাতীয় প্রতীকের মধ্যে চারটা স্টার চিহ্ন আছে। চারটা স্টার চিহ্ন দিয়ে কি বোঝানো হয়ে থাকে? একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন। একটু আগে আমরা যে পিকচারটা দেখলাম সেটা হচ্ছে এইটা। এই পিকচারে চারটা স্টার চিহ্ন দিয়ে আসলে কি প্রকাশ করা হয়ে থাকে একটু জানিয়ে দেন। মূলনীতি, মূলনীতি, মূলনীতি। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই হচ্ছে খুব ভালোভাবে রেসপন্স করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মূলনীতি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই রেসপন্স করতেছেন ভালোভাবে। তো আমরা আবার আমাদের স্লাইডে ফিরে আসি। এটা গেল। এরপর আমরা আসি বিভিন্ন দেশের আইনসভা। আইনসভায় আমরা চলে আসি। বিভিন্ন দেশের আইনসভা। আইনসভা মানে কি জানেন? পার্লামেন্ট বা সংসদ, যেখানে আইন প্রণয়ন করা হয়, আইন তৈরি করা হয়, আইন সংযোজন করা হয়, আইন কি বলা হয়, বাদ দেওয়া হয় বা সম্প্রসারণ করা হয়, মডিফাই করা হয় যে জায়গা থেকে, সেটার নামই কি আপনার আইনসভা। আমাদের দেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ, হাউস অব দি নেশন। আমাদের এই জাতীয় সংসদে আমাদের যে সংসদ সদস্যবৃন্দ থাকেন, তারা কিন্তু বিভিন্ন সময়ে তাদের ভোটের মাধ্যমে, হ্যাঁ ভোট অথবা না ভোট, এগুলির মাধ্যমে কিন্তু বিভিন্ন আইন পাশ করে থাকেন অথবা আইন বাদ দিয়ে থাকেন, আমরা দেখতে পাই। তো পৃথিবীর প্রত্যেকটা দেশের এরকম আপনার আইনসভা আছে। আর এই আইনসভাগুলোর টাইপস আছে। কোনোটা এক কক্ষ বিশিষ্ট, আবার কোনোটা কি দ্বিকক্ষ বিশিষ্ট। এখন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে পার্থক্যটা কি? খেয়াল করে দেখুন। এক কক্ষ মানে কি? একটা দেশের যাবতীয় কর্মকাণ্ড সবকিছুই একটা কক্ষ থেকে নির্ধারণ করা হবে। এখানে কোনো উচ্চ কক্ষও নাই, নিম্ন কক্ষও নাই, জাস্ট একটা কক্ষ। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ, এখানে কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি থাকেন তারা কিন্তু সবাই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন। নির্বাচিত হয়ে আসার মাধ্যমে সংসদের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। কিন্তু আমরা দেখতে পাই যে পৃথিবীর অন্যান্য দেশ যেখানে আপনার উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ থাকে, সেখানে কি হয়, জনগণের ভোটে যারা সরাসরি নির্বাচিত হন তারা আসেন হচ্ছে কোথায়, নিম্ন কক্ষে। আর উপরে কিছু আপনার বাছাইকৃত ব্যক্তিবর্গ থাকেন, তাদের সবাই যে নির্বাচিত হতে হবে ব্যাপারটা এমন নয়। অর্থাৎ একটা কাজ এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যেটা কিনা একবারে হয়ে যাচ্ছে, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সেটি আবার ধাপে ধাপে করতে হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ একটাতে খুব দ্রুত কাজ করা যায়, আর আরেকটাতে কি করা যায়, খুব মানে মানে ধাপে ধাপে যেতে হয়, সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো দ্বিকক্ষের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এইটাই, যেখানে অনেকগুলি রাজ্য থাকে নর্মালি।
দেশের সব জায়গাতে ব্যালেন্স ঠিকমতো করার জন্যই এই দ্বিকক্ষ বিশিষ্ট কিন্তু আইনসভার দরকার হয়ে থাকে। তো এটা আমরা দেখতে পেলাম। ওকে, এখন আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এগুলোর সংজ্ঞা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পৃথিবীর কোন দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে আর কোন কোন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, এক্সাম্পল গুলো জানা। কারণ আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস ইয়ারের যে মেডিকেল কোশ্চেন বা ডেন্টাল কোশ্চেন অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগত যে প্রশ্নগুলো আছে, সেখানে কিন্তু এই এক কক্ষ আর দ্বিকক্ষের সংজ্ঞা কখনো চাই নাই, কিন্তু এইটা চেয়েছে কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আবার কোন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। আসলে আমরা এটা একটু মার্ক করি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোনগুলো আছে। আমি মার্ক করে দিচ্ছি, এগুলো একটু দাগাই নিন, আপনারা কাজে দিবে আশা করি। প্রথমে আছে সুইডেন। এইটার আইনসভা এক কক্ষ বিশিষ্ট এবং এই আইনসভার নাম কি? রিক্স ডাগ। রিক্স ডাগ এটার আইনসভার নাম। এরপর ডেনমার্ক। ডেনমার্কের আইনসভার নাম কি? ফোকেটিং। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, ওকে। চীন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, ন্যাশনাল পিপলস কংগ্রেস বলা হয় তার আইনসভার নাম। মনে থাকবে? ওকে। তারপর আমরা পড়বো এখান থেকে আহ আর কোনটা মার্ক করা যাবে, সেটা হচ্ছে আমরা ইরানেরটা পড়তে পারি, অ্যাসেম্বলি বা মজলিস আরবিকে বলা হয়ে থাকে। মালদ্বীপেরটা পড়তে পারি, এটা পিপলস মজলিস। ওকে, আচ্ছা। আমরা এরপরে পড়বো হচ্ছে নরওয়ে, স্টর্টিং। এগুলো সবই এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এগুলো সব আমাদের দেশের মতো, লাইক বাংলাদেশের মতো। আমাদের বাংলাদেশেরটাও কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা। ওকে, এগুলো আমাদের দেশের মতো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সরাসরি সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি থাকবেন, তারা এখানে সব কাজ করবেন। আপনারা কি মার্ক করতে পারতেছেন? সুইডেন, ডেনমার্ক, চীন, ইরান, মালদ্বীপ, নরওয়ে। আবার একইভাবে আমরা দাগিয়ে দেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অনেকগুলো দেশের আছে। সে দেশগুলো কি খেয়াল করে দেখুন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাদের আছে। প্রথমে হচ্ছে আমরা দাগাবো যুক্তরাষ্ট্রেরটা। এদেরটার নাম কি? কংগ্রেস। এই কংগ্রেসের আবার দুইটা কক্ষ। উচ্চ কক্ষের নাম কি? সিনেট। আর নিম্ন কক্ষের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, রাশিয়ার যেটা আছে, আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বলি, উচ্চ কক্ষের নাম ফেডারেশন কাউন্সিল, আর নিম্ন কক্ষের নাম কি? স্টেট ডুমা। এটা মার্ক করেন, স্টেট ডুমা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাম। যুক্তরাজ্যের আছে পার্লামেন্ট। আচ্ছা, আমরা একসাথে পার্লামেন্ট কয়েকটা পড়ি। এখানে যুক্তরাজ্যেরটার নাম পার্লামেন্ট, ফ্রান্সেরটার নাম পার্লামেন্ট, জার্মানিরটার নাম পার্লামেন্ট, ভারতেরটার নাম কি? পার্লামেন্ট। এই চারটা একসাথে পড়বেন। এই চারটা দেশ প্রত্যেকটারই আইনসভার নাম কি? পার্লামেন্ট। এরপর ইন্ডিভিজুয়াল, উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, এগুলো আপনারা পড়ে নেবেন, মনে রাখতে সুবিধা হবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি আর ভারত, এই চারটা দেশের প্রত্যেকটার আইনসভার নাম কি? পার্লামেন্ট, 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 পার্লামেন্ট। মনে থাকবে? এরপর আমরা দাগাই হচ্ছে যাব ভুটানেরটার নাম পার্লামেন্ট। জাপান, এটা অনেক গুরুত্বপূর্ণ। জাপান, জাপানের আইনসভার নাম কি? ডায়েট। এটা কয়েকবার আসতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে, ডায়েট। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেগুলো দাগিয়ে দিলাম, এগুলো মার্ক করেন আপনাদের বইয়ে। এ পর্যন্ত হয়েছে কিনা? যদি হয় তাহলে আমি এখান থেকে একটা প্রশ্ন করে আপনাদেরকে আমাকে উত্তর দিবেন। সেটা হচ্ছে যে আহ জার্মানির যে আইনসভা আছে, জার্মানির আইনসভার নাম কি? আমাকে এখনই কমেন্টে জানান, জার্মানির আইনসভার নাম কি? পার্লামেন্ট, পার্লামেন্ট, পার্লামেন্ট। থ্যাংক ইউ, সবাই লিখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমি সম্ভব হলে নাম ধরে ধরে বলতাম, কিন্তু এত মানুষ কমেন্ট করেছেন যে সবার নাম বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। আচ্ছা, আমি এখানে আরেকটা কোশ্চেন করি, আরেকটা কোশ্চেন। আমি দেখতে দিব না, আমার পিছনে আছে। সেটা হচ্ছে কি যে জাপানের যে আইনসভা আছে, জাপান, জাপানের আইনসভার নাম কি? একটু দ্রুত লেখেন, জাপানের আইনসভার নাম কি? জাপানেরটা। হ্যাঁ, ডায়েট। এখন আর কেউ পার্লামেন্ট লিখেন না।
কারণ জাপানের আইনসভার নাম কিন্তু পার্লামেন্ট না, কি নাম এটা লিখেন। ডায়েট, ডায়েট, ডায়েট। এই তো হচ্ছে। থ্যাংক ইউ। তার মানে আপনারা ক্লাসে সবাই অনেক মনোযোগী আছেন, আমি এটা বুঝতে পারতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা খুব বেশি একটা সময় নিব না, আমাদের পড়া অর্ধেকের বেশি কিন্তু শেষ হয়ে গেছে। আজকের লেকচারটা আকারের দিক দিয়ে কিন্তু অনেক ছোট, কিন্তু গুরুত্বের দিক দিয়ে কিন্তু আবার খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এটাকে অবহেলা করা যাবে না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লেকচার, হ্যাঁ। ওকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন এখান থেকে আমরা আবার কোশ্চিন সমাধান করি আমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এই টপিকগুলো থেকে, হ্যাঁ। আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? এটা মেডিকেল ডেন্টালে আসলে 2004-5 সালে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? আমরা একটু আগে দেখে আসলাম, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের নাম হচ্ছে কি? ক্যাঙ্গারু। আচ্ছা, জাপানের আইনসভার নাম কি? কেবলই পড়াইলাম কিন্তু আপনাদেরকে, মনে আছে? আপনারা কমেন্ট করছেন, এটা ডেন্টালে আসছে 2003-4 সালে, এবং একই সাথে 26তম বিসিএস আসছে, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আসছে। আমি গতকালকে বলে দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে যে বিসিএস এর কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন জিকে অংশ থেকে, হ্যাঁ। হুবহু তুলে দেয় অনেক ক্ষেত্রে। জাপানের যে আইনসভা আছে এই আইনসভার নাম কি? ডায়েট। ওকে। পরবর্তীতে আমরা একটু সমাধান করি, বিসিএস এর 3টা কোশ্চিন আছে। লয়া জিরগাহ কোন দেশের আইনসভা? এটি হচ্ছে আফগানিস্তানের আইনসভার নাম। এরপর পকেটিং কোন দেশের আইনসভার নাম? একটু আগে পড়লাম, ডেনমার্কের আইনসভার নাম। আবার এরপর কোন দেশের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমার। আর বাকি যে 3টা আছে, লাইক চীন, সিঙ্গাপুর এবং ব্রুনাই, এই 3টারই সংসদ কি? এক কক্ষ বিশিষ্ট। তাহলে বুঝতে পারলাম মিয়ানমারটা দ্বিকক্ষ বিশিষ্ট। আমি হচ্ছে মেডিকেল এবং ডেন্টালেরটা এখানে সমাধান করলাম, একই সাথে বিসিএস এরটাও সমাধান করলাম। আর এই যে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার যেটা আছে, এইটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা আপনাদের রেটিনা ডাইজেস্ট যে বইটা আছে এই বই থেকে সমাধান করে নেবেন হোমওয়ার্ক। মনে থাকবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে সবই ডাইজেস্টে আছে। এটা আপনি সমাধান করে নেবেন, পারলে ব্যাখ্যা সহ পড়বেন। আমরা একটু আগে একটা ব্যাখ্যা পড়লাম, মনে আছে? যে কেন সৌদি আরব এবং আহ কি বলা হয়, ইরানের পতাকা অর্ধনমিত করা হয় না? কারণ এখানে ব্যাখ্যা দিয়েছে, এই দেখুন। সৌদি আরব ও ইরানের জাতীয় পতাকায় আল্লাহর নাম এবং কালেমা লেখা থাকায় এটি কখনো কি হয় না? অর্ধনমিত করা হয় না, যেটা আমরা ক্লাসের শুরুর দিকে কিন্তু বলে এসেছি। খেয়াল আছে? তো এইভাবে করে এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চিন আছে আপনি হচ্ছে কি করবেন? সমাধান করবেন, এটা আপনার দায়িত্ব। ক্লিয়ার হলো এ পর্যন্ত? আচ্ছা, আমরা পরবর্তীতে আসি। বিভিন্ন দেশের ভৌগোলিক বিষয়। ভৌগোলিক বিষয় মানে কি জানেন? ভৌগোলিক মানে হচ্ছে পৃথিবীতে সে কোথায় অবস্থিত। পৃথিবীতে সে কোথায় অবস্থিত সেই জায়গাটাকে বলা হয় তার ভৌগোলিক অবস্থান। লাইক এই যে যদি আপনি ম্যাপে আসেন, এই ম্যাপে কিন্তু আমরা অনেকগুলো দেশ দেখতে পাই, তাই না? অনেকগুলো দেশ কিন্তু এখানে আছে, লাইক এখানে আমেরিকা আছে, কানাডা আছে, তারপর মেক্সিকো আছে, এদিকে আলজেরিয়া, সৌদি আরব, অনেক দেশ কিন্তু আছে। এই যে এতগুলো দেশ আছে, এই দেশ কোনটা কোথায় অবস্থিত তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলি তার ভৌগোলিক অবস্থানটা কোথায়, ওখানে। এখন যদি আমি বলি যে আমেরিকার দেশটা পৃথিবীর কোন প্রান্তে, বা ভৌগোলিকভাবে সে কোন দিকে অবস্থিত, পূর্বে নাকি পশ্চিমে, এটা কিন্তু আমরা গতকালকে বলে দিয়েছিলাম যে এই পৃথিবীর যে মানচিত্রটা আছে তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা নির্ণয় করব কিভাবে? উপরের দিকটা কি? উত্তর। আর নিচের দিকটা কি? দক্ষিণ। এটা আমরা আগেই জানি। এরপর ডান সাইড যেটা থাকবে সেটা কি? পূর্ব। আর বাম সাইডটা কি? পশ্চিম। তারপরে উপরে উত্তর, নিচে কি? দক্ষিণ। ডান সাইডে পূর্ব, বাম পাশে কি? পশ্চিম। এখন যদি আমি প্রশ্ন করি যে ভৌগোলিকভাবে আমেরিকা কোন পাশে অবস্থিত, এটা কি পূর্বে নাকি পশ্চিমে? নিশ্চয়ই কিন্তু আমরা ইজিলি ধরতে পারতেছি সেটি কোথায় অবস্থিত। সেটি হচ্ছে পশ্চিম সাইডে অবস্থিত। তার মানে ভৌগোলিকভাবে মানে কি, সে হচ্ছে এই পৃথিবীর কোন দিকে অবস্থিত বা কোথায় অবস্থিত, এটাকে বলা হয় তার ভৌগোলিক অবস্থান। এখন কথা হচ্ছে এই ভৌগোলিক অবস্থানটা আমরা গত লেকচারে কিন্তু পড়েছিলাম, যে এশিয়া কোথায় অবস্থিত, আফ্রিকা কোথায় অবস্থিত, ইউরোপ কোথায় অবস্থিত, এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চল আমরা পড়েছিলাম, লাইক দক্ষিণ এশিয়া, তারপর দক্ষিণ পূর্ব এশিয়া, এরপর স্ক্যান্ডিনেভিয়ান দেশ, মনে আছে এগুলো? সবই কিন্তু আমরা পড়েছিলাম, এটা গত লেকচারে পড়েছিলাম। কিন্তু এখন বলা হচ্ছে যে এক একটা দেশ তো এক এক জায়গায় অবস্থিত আছে, ওই দেশেরও কি আরো অন্য কোনো নাম আছে কিনা বা থাকতে পারে কিনা, থাকলে সেগুলোর নাম কি, অর্থাৎ এই দেশগুলোকে কি নামে ডাকা হচ্ছে বা এর অন্য কোনো নাম আছে কিনা, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। ক্লিয়ার হয়েছে তো?
তো ভৌগোলিক অবস্থান মানে হচ্ছে সে পৃথিবীর কোন প্রান্তে অবস্থান করতেছে। আর বিভিন্ন উপনাম মানে হচ্ছে যে তার আরো কোনো নাম আছে কিনা, তার নিকনেম আছে কিনা, বা তার উপাধি আছে কিনা। এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, আমরা আবার আমাদের জায়গাতে ফিরে যাই। বিভিন্ন দেশ ও স্থানের বর্তমান ও পুরাতন নাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা আছে। জুম বেশি হয়ে গেল। আচ্ছা, এ পর্যন্ত ঠিক আছে। আমরা এখানে দেখার চেষ্টা করি। বিশ্বের ভৌগোলিক বিভিন্ন বিশ্বের ভৌগোলিক বিষয় বলে বিভিন্ন দেশের স্থানের বর্তমান ও পুরাতন নাম আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে কলকাতা নাম যেটা আছে তার পূর্বের নাম কি ছিল? আলীনগর। তার মানে বর্তমান যে কলকাতা আছে তার নাম কি? আলীনগর। বর্তমান জাপান যেখানে আছে তার পূর্বের নাম কি ছিল? নিপ্পন। মায়ানমারের যে পূর্বের নাম বার্মা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দাগিয়ে ফেলেন। মায়ানমারের পূর্ব নাম কি? বার্মা। জিম্বাবুয়ে নামক যে দেশটা আছে তার পূর্ব নাম দক্ষিণ রোডেশিয়া, এটা দাগিয়ে ফেলেন। ফ্রান্সের পূর্ব নাম কি? গল। ইরাকের পূর্ব নাম কি? মেসোপটেমিয়া। মনে থাকবে? এই চারটা মার্ক করেন। মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। জিম্বাবুয়ের পূর্বের নাম হচ্ছে কি? দক্ষিণ রোডেশিয়া। ফ্রান্সের পূর্বের নাম কি? গল। আর ইরাকের পূর্ব নাম কি? মেসোপটেমিয়া। আমরা জানি কিন্তু ইরাকে একটা সভ্যতা ছিল, সেই সভ্যতার নাম কি? মেসোপটেমীয় সভ্যতা। হ্যাঁ, ইউফ্রেটিস এবং টাইগ্রিস এই দুটি নদীর তীরে বা এই দুটি নদী কেন্দ্রে কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছিল। মনে থাকবে? প্রশ্নটা কিন্তু আবার উল্টা ভাবে হতে পারে, যে বর্তমান কলকাতার পূর্বের নাম কি? আলীনগর। অথবা আলীনগরের বর্তমান নাম কি? কলকাতা, মানে রিভার্স। বুঝতে পারতেছেন তো? মানে বর্তমান কলকাতার পূর্বের নাম কি, অথবা আলীনগরের বর্তমান নাম কি। সেম ভাবে গল এর বর্তমান নাম কি, অথবা ফ্রান্সের পূর্বের নাম কি। বুঝতে পেরেছেন? এটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে দাগিয়ে ফেললাম। নিচে আমরা আসি। ইথিওপিয়া। ইথিওপিয়া এর পূর্বে নাম কি? আবিসিনিয়া। আবিসিনিয়া, এই শব্দটা আপনারা হয়তো জানবেন যখন আপনারা প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যখন আপনারা জীবনী পড়বেন, তখন আবিসিনিয়া কিন্তু আছে। অর্থাৎ সাহাবীরা কিন্তু দুই জায়গাতে হিজরত করেছেন। একবার করেছেন মদিনাতে, আর মদিনাতে হিজরত করার আগে কোথায় করেছিলেন? আবিসিনিয়াতে। আপনারা যখন সিরাত গ্রন্থ পড়বেন বা ইসলামের ইতিহাস যখন পড়বেন, দেখবেন ওখানে আবিসিনিয়া নিয়ে কথা বলা আছে। তো অতীতে যেটা ছিল আবিসিনিয়া, বর্তমানে সেটা কি? ইথিওপিয়া। ইথিওপিয়া কোথায় আছে আমরা একটু ম্যাপে দেখার চেষ্টা করি। দেখুন ইথিওপিয়াটা কোথায় আছে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আপনার মক্কা। এখান থেকে হিজরত করে যে ইথিওপিয়া এই জায়গাতে আসছিল। আমরা একটু মোটা করে দেখার চেষ্টা করি। এইটা হচ্ছে ইথিওপিয়া, এটা হচ্ছে মক্কা। এখান থেকে প্রথম দিকে হিজরত করে ইথিওপিয়াতে আসে। তার মানে যেটাকে আমরা ইসলামের ইতিহাসে আবিসিনিয়া পড়তেছি, এটাই বর্তমানে কি? ইথিওপিয়া। এটা প্রথম হিজরত। আর দ্বিতীয়বার হিজরত কোথায় ছিল? মদিনাতে, উপরের দিকে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ইসলামের ইতিহাস থেকে যেটাকে জেনেছি আবিসিনিয়া নামে, সেটারই বর্তমান নাম কি? ইথিওপিয়া। দাগিয়ে ফেলেন। কনস্টান্টিনোপল, এইটা ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের। বাইজান্টাইন, আপনারা হয়তো নাম শুনেছেন। বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। বর্তমান নাম কি? ইস্তানবুল। এইটা দাগান। শ্রীলঙ্কা, সিংহলের বর্তমান নাম হচ্ছে শ্রীলঙ্কা। মনে থাকবে? এরপর হচ্ছে কি? রেঙ্গুন, এর বর্তমান নাম ইয়াঙ্গুন। হল্যান্ড, হল্যান্ড কি? নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডে যারা আছে বা হল্যান্ডের মানুষ যারা, এদেরকে কিন্তু আরেকটা নামে ডাক হয়। কি নাম জানেন? ডাচ। তাহলে যখন আপনি বলেন যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, তাহলে এই ডাচ কারা? নেদারল্যান্ড, তাই না? আচ্ছা, এর যারই আরেক নাম হচ্ছে কি? হল্যান্ড। ওকে, এরপরে আমরা আসি। আহ এটা দেখেন, অসলো, খ্রিস্টিনা। তারপরে আসি তাইওয়ান। তাইওয়ানের নাম কি? ফরমোজা। বেইজিং, পিকিং। ঘানা, গোল্ড কোস্ট। মুম্বাই, বোম্বে। আচ্ছা, এরপর চীনেরটার নাম ক্যাথে। জার্মানি, ডাইচল্যান্ড। ওকে, ইরান, পারস্য। সিরাতে পারস্য নামে পাওয়া যাবে। মদিনার পূর্বের নাম কি ছিল? ইয়াসরিব।
ওকে, দিল্লির পূর্ব নাম কি? হস্তিনাপুর। অর্থাৎ একটা যে জায়গা আছে এই জায়গার বর্তমান নাম কি আর পুরাতন নাম কি, যদি আপনাদের কাছে বইটা থেকে থাকে তাহলে অতি দ্রুত মার্ক করে ফেলেন। এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সবই পড়তে হবে, বাট এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যদি এ পর্যন্ত ক্লিয়ার হয়, আমি এখানে আপনাদেরকে একটা কোশ্চেন করব, আপনারা আমাকে উত্তর দেন যে জার্মানি যে দেশটা বর্তমানে আছে, এই জার্মানির পূর্বের নাম কি? পূর্বের নাম, পূর্ব। একটু আমাকে লিখে দেন কমেন্ট সেকশন, আমি চেক করব। জার্মানির পূর্বের নাম কি? হচ্ছে না, অনেকেই বলতেছেন নিপ্পন, একজন হচ্ছে ডায়াচল্যান্ড। হ্যাঁ ঠিক আছে। গল লিখেছেন কেন? গল না, গল তো কাদের? ফ্রান্সের। ডায়াচল্যান্ড, ডায়াচল্যান্ড। ঠিক আছে, এটা ঠিক আছে। ডায়াচল্যান্ড, ডায়াচল্যান্ড। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে বর্তমান যে জার্মানি যে যে দেশটা আছে, এই যে জার্মানি, জার্মানির পূর্ব নাম কি? ডায়েচল্যান্ড। মনে থাকবে? আচ্ছা, এই এইভাবে করে আপনারা পড়বেন। যদি বলা হয় যে ডায়েচল্যান্ড নামে যে জায়গাটা আছে সেটা বর্তমান নাম কি? রিভার্স, রিভার্স কোশ্চেন পারবেন তো এটা, তাই না? বর্তমান ডায়েসল্যান্ডের পূর্বের নাম মানে ডায়েসল্যান্ড অতীতে ছিল, ডায়েসল্যান্ডের বর্তমান নাম কি? জার্মানি। মনে থাকবে এ পর্যন্ত? ব্যাস, আমরা এই পর্যন্ত শেষ করলাম। এটা হচ্ছে সিনোনেম, মানে একটা দেশেরই আরেকটা নাম থাকতে পারে কিনা বা অতীতে নাম ছিল কিনা আমরা সেটা জানলাম। এখন জানবো উপাধি। উপাধি, তাই না? একজন ব্যক্তিকে তার কোয়ালিটির জন্য কিন্তু উপাধি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এখন উপাধি জানবো এক একটা স্থানের। ভৌগোলিক উপনামটি, কোনো উপনাম আছে কিনা? আচ্ছা, মনে হয় আমরা বেশি নিচে চলে আসছি। হ্যাঁ, আমরা আবার আমাদের স্থানে চলে আসছি। বিভিন্ন দেশ ও স্থানের ভৌগোলিক উপনাম, আমরা ভৌগোলিক উপনামটা দেখার চেষ্টা করি। আমরা এখান থেকে দাগিয়ে নেই। এখানে আমরা দাগাবো হচ্ছে চির বসন্তের শহর, কিটো, ইকুয়েডর। এরপর চির সবুজের দেশ কোনটা? নাটাল। তারপর প্রাচ্যের ডান্ডি, এটা কোনটা? নারায়ণগঞ্জ। আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি কেন বলা হয় জানেন? ব্রিটিশরা আমাদেরকে যে 200 বছর শাসন করেছে বা শোষণ করেছে, যেটাই আমরা বলি না কেন কিছু একটা, এই যে তারা আমাদের এলাকাতে শাসন করতে আসছে, যখন তারা ওই পাশ থেকে শাসন করতে আসছিল তখন ইংল্যান্ডের একটা শহরের নাম ছিল, ইংল্যান্ড না, স্কটল্যান্ডের, যার নাম ছিল কি? ডান্ডি। হ্যাঁ, এই ডান্ডি শহর আপনার তৎকালীন সময় বাণিজ্যের জন্য বেশ বিখ্যাত ছিল। তো তারা যখন আমাদের এই নারায়ণগঞ্জে আসে, দেখে নারায়ণগঞ্জে তৎকালীন সময় আপনার পাট কেন্দ্রিক যে বাণিজ্য সেটা অনেক প্রসারিত, যার জন্য তারা ওই পাশের ডান্ডি শহরকে মেনশন করে এই পাশে আরেকটা শহরের নামকরণ করে কি? এটা হচ্ছে প্রাচ্যের ডান্ডি। প্রাচ্য মানে কি? পূর্ব দিকের ডান্ডি। আর তাদেরটা কি? পশ্চিমের। ওকে, এই জন্য নাম দেওয়া হয়েছে কি? প্রাচ্যের ডান্ডি। নিষিদ্ধ দেশ তিব্বত। নিষিদ্ধ শহর কি? লাসা, তিব্বত লাসা। সম্মেলনের শহর, এটা দাগিয়ে নেন, জেনেভা। দক্ষিণের রানী, সিডনি। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার, জিব্রাল্টার। কেন বলা হয় জানেন? ম্যাপে আসেন। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার কেন বলা হচ্ছে? এই যে ভূমধ্যসাগরটা কোথায় আছে? এইটা হচ্ছে ভূমধ্যসাগর। এখন কেউ যদি আটলান্টিক থেকে ভূমধ্যসাগরে আসতে চায়, এই যে জিব্রাল্টার, এই প্রণালী দিয়ে তাকে আসতে হবে। এই জন্য বলা হচ্ছে ভূমধ্যসাগরের প্রবেশদ্বার কোনটা? জিব্রাল্টার। আচ্ছা, এরপরে আবার আসেন। মন্দিরের শহর কোনটা? বেনারস, ভারত। পৃথিবীর ছাদ, পামির মালভূমি। ওকে, আচ্ছা। এরপর নিশীথ সূর্যের দেশ, নরওয়ে। ইউরোপের ককপিট বা রণক্ষেত্র কোনটা? বেলজিয়াম। তারপরে আসি আমরা, ইউরোপের রুগ্ন মানুষ, তুরস্ককে বলা হয়। ব্যাস, এগুলো দাগিয়ে নেন, আমরা আবার নিচে যাব। আগুনের দ্বীপ, আইসল্যান্ড। কেন বলা হয়? বিকজ এই দেশের নিচে আপনার
অগ্নি লার্ভা যেগুলো আছে এগুলি আপনার জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। বিশ্বের রুটির ঝুড়ি, গম উৎপাদন বা খাদ্য উৎপাদনের জন্য বলা হয় উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল। বজ্রপাতের দেশ কোনটা? ভুটান, এটা মাথায় রাখতে হবে। তারপর হর্ন অফ আফ্রিকা, এটা মনে আছে? গতকালকে দেখিয়েছিলাম চারটা দেশকে একসাথে হর্ন অফ আফ্রিকা বলা হয়। একটা হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। কিভাবে বলা হয় খেয়াল করুন এখানে। হর্ন অফ আফ্রিকা মানে কি? আফ্রিকার শিং। এই যে চারটা দেশ আছে এখানে, এই চারটা দেশ আকৃতিগত দিক দিয়ে দুইটা শিংয়ের ন্যায়। শিং মানে কি বুঝেন? মানে গরুর শিং, গরুর মাথা যেটা থাকবে আপনার, হর্ন। হ্যাঁ, এটা। এই চারটা দেশ একত্রিত অবস্থার যে শেপ, এই শেপটা হচ্ছে অনেকটা শিংয়ের মতো, গরুর শিং বা হর্নের মতো। এই জন্য বলা এটা কি? হর্ন অফ আফ্রিকা। দাগিয়ে ফেলেন। পবিত্র ভূমি কোনটা? প্যালেস্টাইন। কেপ অফ গুড হোপ, উত্তম আশা, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। মুক্তার দেশ কিউবা। ডাউন আন্ডার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ওকে, ঠিক আছে। ভূস্বর্গ বলয় কাকে? কাশ্মীরকে। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। এরপর ভূমিকম্পের দেশ, বাজারের শহর, সাদা হাতির দেশ, জেলে বা ধীবরের দেশ। এ পর্যন্ত হলো মার্ক করা? এ পর্যন্ত মার্ক করেন। এরপরে সোনালী প্যাগোডার দেশ মিয়ানমার। সূর্যোদয়ের দেশ জাপান। তারপর হচ্ছে সিটি অফ কালচার প্যারিস। এরপর আমরা পুরো বিগ অ্যাপল, এটা কোনটা? নিউ ইয়র্ক। তারপরে ক্যাঙ্গারুর দেশ কোনটা? অস্ট্রেলিয়া। তারপর আমাদের পড়তে হবে অন্ধকার মহাদেশ বলে কাকে? আফ্রিকাকে। এটা গতকালকে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম গত লেকচারে কেন বলা হয়। এরপর পড়বো আমরা, নিচের দিকে আসি। নীল নদের দেশ মিশর। তারপর পবিত্র পাহাড় ফুজিয়ামা। পবিত্র দেশ ফিলিস্তিন। তারপর হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান। তারপর প্রাচীরের দেশ চীন। পিরামিডের দেশ মিশর। পোপের শহর কোনটা? ভ্যাটিকান। এ পর্যন্ত মার্ক করে নেবেন। তারপর মসজিদের শহর। মসজিদের শহর কোনটা? ঢাকা, ইস্তানবুল দুইটাই। ঢাকাটা। ঢাকার আরেক নাম আছে, কি নাম জানেন? এটার নাম হচ্ছে কি? রিকশার নগরী। রিকশার নগরী ঢাকার আরেক নাম। ওকে। তারপর আহ লাইট হাউস অফ ইউরোপ কর্ডোভা। মুক্তার দেশ কিউবা। ম্যাপল পাতার দেশ কানাডা। তারপর সোনালী আঁশের দেশ বাংলাদেশ। কেন বলা হয়? পাটের জন্য। তারপর বাংলার ভেনিস বরিশালকে বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ভাটির দেশ বাংলাদেশ। সব পানি বাংলাদেশের নদী দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে চলে যায়, এজন্য কি ভাটির দেশ। তারপর বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম। এইটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকে। আচ্ছা ভাই, শেষের দিকের অংশ কিভাবে প্রবেশদ্বার হয়ে থাকে? দেখুন, প্রবেশদ্বার নর্মালি কিভাবে হয়ে থাকে। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ। এখন বাংলাদেশের উত্তর দিকটা হচ্ছে উপরে, তাহলে প্রবেশ কোন দিক দিয়ে করা উচিত? উপরের দিক থেকে না? বাট না, প্রবেশ হয় নিচের দিক থেকে। নর্মালি প্রবেশটা মেনশন হয় সমুদ্র কেন্দ্রিক। আগে মানুষ আসতো জাহাজ দিয়ে। তো জাহাজ দিয়ে যখন আসতো, নিশ্চয়ই এই জাহাজ কি আপনার এই পানিপথে কিন্তু আসতো। তো পানিপথে এসে জাহাজটা কোথায় ভিড়তো? চট্টগ্রামে ভিড়তো। আর চট্টগ্রামে ভেড়ার পর চট্টগ্রাম থেকেই হচ্ছে আপনার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতো। এই জন্যই বলা হচ্ছে চট্টগ্রাম কি বাংলাদেশের প্রবেশদ্বার। আচ্ছা, তারপরে আসি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মানে কি? এটা হচ্ছে আপনার কাইন্ড অফ ডেল্টা আকৃতির, ডেল্টা আকৃতির দ্বীপ। এবং নদীগুলো পলি বয়ে নিয়ে যাবে, স্পেশাল বৈশিষ্ট্য থাকবে। এগুলো কি? বদ্বীপ, যেটা কি বাংলাদেশ। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি আমরা পড়লাম আমাদের এক একটা জায়গার বা এক একটা স্থানের কিন্তু বিভিন্ন কি আছে আপনার উপাধি আছে বা উপনাম আছে বা এক একটা নামে ডাকা হয়ে থাকে। সেগুলো আমরা এখন পড়লাম। আমরা মনে হয় আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে বিশ্বের বিখ্যাত সীমারেখা সমূহ। এখন বিশ্বের বিখ্যাত সীমারেখা সমূহ আমি পড়াবো আপনাদেরকে বা এগুলো বলবো। তবে তার আগে আগেরটা থেকে একটা কোশ্চেন করে দেখে মনে আছে কিনা আপনাদেরকে। আপনারা আমাকে বলবেন যে সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে? কমেন্টে জানিয়ে দেন। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
জাপান, জাপান। জাপান, জাপান, এই তো। আপনারা সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছেন। যারা সঠিক উত্তর দিচ্ছেন আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। জাপান, জাপান। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি সবাই আপনারা সঠিক উত্তর দিয়েছেন, জাপান। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে আসি। সেই টপিকের নাম হচ্ছে বিশ্বের বিখ্যাত সীমারেখা সমূহ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এটা পড়লে আর একটা টপিক থাকবে, বুঝছেন? সো আমরা আজকে ক্লাসটা খুবই সংক্ষিপ্ত ক্লাস হতে যাচ্ছে। এটা পড়লেই আর একটা আমরা পড়বো। আমরা ততক্ষণ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে আমাদের ক্লাসটা করার জন্য আহ্বান জানাচ্ছি কিন্তু এগেইন, হ্যাঁ। বিশ্বের বিখ্যাত সীমারেখা সমূহ, এটা আমরা খেয়াল করি। সীমারেখাটা কি? সীমারেখাটা হচ্ছে যে একটা দেশ, তার যে মানে এই এরিয়া কোথায় গিয়ে শেষ হলো, এটা তার শেষ বিন্দু। উত্তরের দিকে একটা জায়গাতে গিয়ে শেষ হয়েছে, দক্ষিণ দিকে আর একটা জায়গাতে, পূর্বে পশ্চিমে ডানে বামে এক একটা জায়গাতে কি শেষ হয়েছে। একটা দেশের ভূখণ্ড যেখানে গিয়ে শেষ হয়ে যায়, এই সকল শেষ বিন্দুগুলোকে যোগ করলে একটা রেখা পাওয়া যায়। এই রেখাটাকে বলা হয় সীমারেখা। এই সীমারেখাটায় দুইটা দেশের মধ্যে বিভেদ তৈরি করে দেয়। এখন মেইনলি আমরা এখানে পড়বো যে কোন লাইনটা বা কোন রেখাটা মেইনলি কোন দুইটা দেশের মধ্যে এরকম বিভেদ তৈরি করে বা দেয়াল তৈরি করে বা পার্থক্য তৈরি করে বা বর্ডার তৈরি করে, কেমন? এখন এগুলোর মধ্যে আবার বেশ কিছু বিখ্যাত আছে, যেমন আমাদের বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা এই বর্ডারটা মূলত আপনার কি নাম? রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ ব্যক্তিটাকে 1947 সালে যখন জাতীয়তাবাদ এর ভিত্তিতে যখন মানে ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদের ভিত্তিতে যখন দেশ বিভক্ত হলো, তখন কি হলো, মিস্টার র্যাডক্লিফ, ব্রিটিশ একজন আইনজীবী, তার নেতৃত্বে ম্যাপ করা হলো, রোড ম্যাপ, যে ভারতবর্ষের এই এরিয়াতে মুসলিম অধ্যুষিত এরিয়া আর এই এরিয়া হচ্ছে হিন্দু অধ্যুষিত এরিয়া। সো দুইটা দেশ আমরা ভাগ করব। এই যে রেখা টানা হলো, রেখা টানা হলো। এই যে রেখা টানা হলো, এই রেখার ভিত্তিতে কিন্তু ম্যাপ তৈরি করা হয়েছে। এবং পরবর্তীতে কিন্তু পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করা হয়েছে। তো তৎকালীন সময়ের মিস্টার র্যাডক্লিফ যে পাকিস্তান এবং ভারতের মধ্যবর্তী রেখা টেনেছিলেন, পরবর্তীতে কিন্তু এই পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের নামই হয়ে যায় কি, বাংলাদেশ। সো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার লাইনের নামও কি হচ্ছে, র্যাডক্লিফ লাইন। এটা একটা বিখ্যাত লাইন, বা আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের এটা জানতে হয়। এছাড়াও আরো বেশ কিছু লাইন আছে বা বর্ডার আছে। সেই বর্ডারগুলো কি আমরা একটু খেয়াল করে দেখি। আমাদের প্রথম যে বর্ডারটা আছে, ডুরান্ট লাইন। ডুরান্ট লাইনটা কি? স্যার হেনরি মার্টিমার ডুরান্ট, এই যে ডুরান্ট সাহেব, উনি 1893 সালে তৎকালীন ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমানা উনি কি করেছিলেন, নির্ধারণ করে দিয়েছিলেন। বর্তমানে এই আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখার নাম কি? সেটা হচ্ছে কি আপনার ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন এটা কে করে দিয়েছিল, মিস্টার ডুরাল সাহেব। সো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী যে রেখাটা আছে সে রেখার নাম কি, ডুরাল লাইন। কত সালে করা হয়েছে? 1893 সালে। এটা একটা বিখ্যাত লাইন। ওকে। রেড ক্লিফ লাইন, এটা কিন্তু আমাদেরটা, বাংলাদেশ আর ভারতের মধ্যে কিন্তু আছে। 1947 সালে উপমহাদেশ বিভক্তির পর স্যার সিরিল রেডক্লিফ কর্তৃক ভারত ও তৎকালীন পাকিস্তান আর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান নাম কি, বাংলাদেশ। ওকে। তৎকালীন পাকিস্তানের মধ্যে চিহ্নিত লাইন, বর্তমান বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখা, এটা কি? এটা হচ্ছে আপনার রেডক্লিফ লাইন। দাগিয়ে নিন কিন্তু আপনারা আপনাদের শিটে। ম্যাকমোহন লাইন, ভারত ও চীনের মধ্যে চিহ্নিত লাইন, এটা দাগিয়ে নেবেন। তারপর সোনোরা লাইন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে এটা রয়েছে কিন্তু। ওকে। লাইন অফ কন্ট্রোল, ভারত ও পাকিস্তানের মধ্যে আছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ভারত ও চীনের মধ্যে আছে। লাইন অফ ডিমার্কেশন, পর্তুগাল এবং স্পেনের মধ্যে আছে। আচ্ছা, এটা হলো এ পর্যন্ত। এরপর যেটা পড়বো, গ্রিন লাইন, খুবই গুরুত্বপূর্ণ। 1948 সালে এই যে দখলদার ইসরায়েল, তারা যে ফিলিস্তিনের ভূখণ্ডকে দখল করে নেয় এবং নিজেদের মতো করে তারা নিজেদের দেশ তৈরি করে নিয়েছিল বর্ডার টেনে, এই বর্ডার তারা করেছিল এবং নাম দিয়েছিল কি, গ্রিন লাইন। এরপর 1967-তে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, তখন আবার আরেকটা লাইন টানে, যার নাম কি, পার্পল লাইন। এই দুইটা মাথায় রাখবেন, একটা গ্রিন লাইন, একটা কি, পার্পল লাইন। ওকে। আচ্ছা, এরপর আমরা আসি।
নিচের দিকে আসি। এখানে আমরা পড়বো হচ্ছে আহ নিচের দিকে আসি। এটা এটা থাক, এটা থাক, রাফা সীমান্ত আমাদেরকে পড়তে হবে। মিশর এবং ফিলিস্তিন বর্তমান, মিশর এবং ফিলিস্তিনের মধ্যকার লাইনের নাম কি? রাফা সীমান্ত। এখন কথা হচ্ছে 17 ডিগ্রি অক্ষরেখা, 24, 38, 49, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী রেখার নাম কি? আপনার 49 ডিগ্রি অক্ষরেখা। এখন অক্ষরেখাটা কি, এটা আমরা ম্যাপ থেকে জানার চেষ্টা করি। আমরা ইন্টারন্যাশনাল ম্যাপে চলে আসি। আমরা পড়লাম একটু আগে যে যুক্তরাষ্ট্র এবং কানাডা, ওকে, যুক্তরাষ্ট্র এবং কানাডা তার মধ্যবর্তী যে রেখাটা আছে এটা হচ্ছে 49 ডিগ্রি। এখন অক্ষরেখাটা কি জানেন? অক্ষরেখাটা হচ্ছে এইটা যে আমরা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি, এই পৃথিবীর মানচিত্রের এই পূর্ব থেকে পশ্চিমে, মানে এই যে ডান বাম আমি যে হাত প্রসারিত করলাম এভাবে, এই ডান বাম বা পূর্ব পশ্চিমে আমি অনেকগুলো রেখা টেনেছি। এই প্রত্যেকটা রেখাকে বলা হয় এক একটা অক্ষরেখা। ঠিক আছে? আর মাঝখান দিয়ে ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক দিয়ে পৃথিবীকে বিভক্ত করেছে এই মাঝ বরাবর যে রেখাটা আছে, এইটার নাম আমরা গতকালকে পড়েছিলাম নিরক্ষরেখা, মনে আছে? এই নিরক্ষরেখা ছাড়াও আরো যে পূর্ব পশ্চিম দিকে অনেকগুলো রেখা টেনেছি, প্রত্যেকটা রেখাকেই বলা হয় এক একটা অক্ষরেখা। ঠিক আছে? এখন এই অক্ষরেখাগুলো এখান থেকে আপনার নির্ধারণ করা হয়ে থাকে। যেমন মাঝখানে কি আছে, এটা 0 ডিগ্রি। এরপর আস্তে আস্তে উঠতে হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, উঠতে উঠতে আমি এখন 49 ডিগ্রিতে চলে আসবো। এই আমি পূর্ব থেকে পশ্চিম, এই পূর্ব থেকে পশ্চিমে আমি দেখতে পেলাম যে এই রেখাটা এইদিকে কানাডা এবং এদিকে ইউএসএ কে ভাগ করে দিল। ক্লিয়ার হিসাব? ওইখানে দাগটা কিন্তু আঁকা বাঁকা না, ওই দাগটা হবে একদম সোজা। 49 ডিগ্রি অর্থাৎ 49 ডিগ্রি অক্ষরেখা এই আমেরিকা আর কি কানাডাকে ভাগ করে দিয়েছে। এই রেখার উপর পাশে কি কানাডা, পাশে কি আছে? আমেরিকা। ব্যাস, ক্লিয়ার। তাহলে এখন প্রশ্ন আপনাদের জন্য যে কানাডা এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশকে বিভক্তকারী যে রেখাটা আছে সে রেখার নাম কি? বলেন। একজন লিখছেন 49, 49, 49, ঠিক আছে, হচ্ছে 49, 49 ডিগ্রি। 49 ডিগ্রি কিন্তু অক্ষরেখা লিখতে হবে, কারণ 49 ডিগ্রি যদি আপনি লিখেন শুধুমাত্র, তাহলে এটাকে আসলে অক্ষ নাকি কি বলা যায়, দ্রাঘিমা, এটা কিন্তু বোঝা যায় না। আমরা দেখলাম যে অক্ষরেখার মানে কি পূর্ব থেকে পশ্চিমে, তাই না? আর দ্রাঘিমা রেখার মানে কি উপর থেকে নিচে, উপর নিচে, হ্যাঁ, উত্তর দক্ষিণ। 49 ডিগ্রি অক্ষরেখা, 49 ডিগ্রি অক্ষরেখা, 49, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। 49 ডিগ্রি অক্ষরেখা, ঠিক আছে। তার মানে আমরা বাকি যে ডিগ্রিগুলো আছে এগুলো ম্যাপ থেকে খুঁজে আপনারা বের করতে পারবেন না? এই যে বাকি যে ম্যাপগুলো আছে, একটা হচ্ছে 17 ডিগ্রি, একটা 24 ডিগ্রি, একটা 38 ডিগ্রি, এগুলো জাস্ট ম্যাপে আসবেন। আর এখান থেকে যে জিরো মাঝখানে আছে, একটা 24-এ চলে আসবেন, একটা 38-এ আসবেন, তারপর যেভাবে বের করার বের করে নেবেন আপনারা। এটা ইজি কাজ, ওকে? এগুলো পড়ে নেবেন আপনারা খুব ভালো করে। ব্যাস, আমরা নেক্সট পেজে যাই। ডোকলাম এটা হচ্ছে কি? চীন, ভারত এবং ভুটানের মধ্যকার সাত ইল আরব, ইরাক এবং ইরানের মধ্যে, এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ। নাগার্নো কারাবাখ একটি করিডোর যা আজারবাইজান ও আর্মেনিয়ার দুটি দেশের মধ্যে আছে, এটা পড়ে নিতে হবে। আর্কটিকের বৃহত্তম সীমানা আছে রাশিয়ার সাথে, এইটা, এটা পড়ে নিবেন। এখন কথা হচ্ছে এই পৃথিবীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আছে বা গুরুত্বপূর্ণ স্থান আছে। এটা পলিটিক্যাল স্থান হতে পারে, অথবা কোনো অফিস হতে পারে, অথবা কোনো আপনার কি বলা যায় গুরুত্বপূর্ণ স্থাপনা হতে পারে, নিদর্শন হতে পারে। এই জিনিসগুলো আসলে কোনটা কোথায় অবস্থিত এগুলো আমাদেরকে পড়তে হয়, হ্যাঁ। এখন আমরা স্পেসিফিক ভাবে কোনটা কোথায় আছে এটা আমরা দাগিয়ে দিব। তবে তার আগে বেশ কয়েকটা জিনিস আছে সেগুলো আমরা কম্বাইন করে দাগিয়ে দিচ্ছি। যেমন আমরা প্রথমে এখানে পড়বো, সেটা কি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হোয়াইট হাউস।
আমরা জানি এটা কি প্রেসিডেন্টের বাসভবন, তাই না? হোয়াইট হাউস। হোয়াইট হাউস। ওভাল অফিস। এরপর হচ্ছে কি আহ ওয়াল স্ট্রিট। তারপর পড়বো হচ্ছে ম্যানহাটন দ্বীপ, ক্যাপিটাল হিল। এরপর পড়বো পেন্টাগন, যেখানে আল কায়দা আক্রমণ করেছিল। স্ট্যাচু অফ লিবার্টি, ক্যাপ কেনেডি, নাসা। এগুলি ভালো করে পড়বো আমরা ইউএস থেকে। যুক্তরাজ্য থেকে পড়বো হোয়াইট হল। এরপর হোয়াইট লজ, ডান্ডি। এই যে একটু আগে আমরা পড়লাম যে প্রাচ্যে ডান্ডি বলা হয় কোনটাকে, নারায়ণগঞ্জকে, হ্যাঁ। বাকিংহাম প্রাসাদ। এরপর পড়বো মালবোরো হাউস, বিবিসি হাউস, ওভাল, ইন্ডিয়া হাউস, ট্রাফালগার স্কোয়ার, হোয়াইট হল, বাংলা টাউন, গ্রিনিচ মান মন্দির, ওয়েস্টমিনিস্টার অ্যাবে। এগুলো পড়বো ইংল্যান্ড থেকে। ফ্রান্স থেকে পড়বো হচ্ছে আইফেল টাওয়ার। এরপর লুভর মিউজিয়াম। এরপর বাস্তিল দুর্গ। এটা ফ্রান্স থেকে আমরা পড়ে নিব। ঠিক আছে। ভারত থেকে আমরা পড়বো সিয়াচেন হিমবাহ, টাইগার হিল, মালাবার হিল, তাজমহল, সবই পড়বো আমরা এখান থেকে। ইতালি থেকে পড়তে হবে আপনার কলোসিয়াম, যেখানে আগে নাট্যশালা ছিল, হ্যাঁ। এরপর ভ্যাটিকান। রাশিয়া থেকে লেনিন, লেনিন গ্রাদটা পড়বো, ক্রেমলিন ওয়ালটা পড়বো। তুরস্ক কনস্টান্টিনোপল। এরপর আয়া সেন্ট সোফিয়া বা আয়া সোফিয়া। আর ইতিহাসে সে ট্রয় নগরী। স্পেন থেকে বার্সেলোনা, আলহামরা, কর্ডোবা, তিনটা আমরা পড়বো। আমরা জানি বার্সেলোনা যে শহরটা আছে, এটা কিন্তু আমরা কাতালোনিয়াতে, হ্যাঁ। আর এই কাতালোনিয়া কিন্তু তারা কি স্বাধীনতার জন্য কি এখন আন্দোলন করে যাচ্ছে। আচ্ছা, চীনে আসি। গ্রেট ওয়াল, গ্রেট হল। তারপর মিশর, আলেকজান্দ্রিয়া, আল আমিন যুদ্ধক্ষেত্র, এটা ওয়ার্ল্ড ওয়ারের সময় যুদ্ধ হয়েছিল। ওকে। জেরুজালেম, আল আকসা, ওয়েলিং ওয়াল, টেম্পল মাউন্ট। তিনটাই পড়বেন। তারপর আসি সুইজারল্যান্ড, সম্মেলনের শহর। দেখবেন অধিকাংশ দেশের বা অধিকাংশ যে সংস্থাগুলো আছে এগুলো কোথায় হয়, জেনেভাতে, নয় বার্নে বা জুরিখে, এগুলো কিন্তু আছে। জার্মানি থাক, সিঙ্গাপুরে, মিনি বাংলাদেশ পড়বো আমরা। আহ পাকিস্তানের তিনটাই পড়বো, তক্ষশিলা, মহেঞ্জোদারো, হরপ্পা। এরপর ইন্দোনেশিয়া, বান্দুং। ফিলিস্তিন, বেথেলহেমটা পড়বো। মরক্কো, ক্যাসাব্লাঙ্কা। অস্ট্রেলিয়া, গ্রেট ব্যারিয়ার রিফ। ব্রিটেন, ফকল্যান্ড। শ্রীলঙ্কা, মান্নার দ্বীপ। এরপরে বেলজিয়াম, ওয়াটারলু। ইতালি, কলোসিয়াম, বললাম নাট্যশালা যেটা আছে। এরপর সিরিয়া, আলেপ্পো। তারপর লিবিয়া, বেনগাজি। এ পর্যন্ত আমাদের চলবে। ব্যাস, এগুলো কি আপনারা মার্ক করে নিচ্ছেন সবাই, নাকি কমেন্ট বক্সে শুধু গল্পই করতেছেন? আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিকটা, সে টপিকটার নাম হচ্ছে বিখ্যাত স্কয়ার, ট্রায়াঙ্গেল বা সার্কেল। স্কোয়ার গুলো কি কি আছে? দেখুন, স্কোয়ার, স্কোয়ার মানে কি? অর্থাৎ এই পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, এই সমস্ত দেশের কিছু বিখ্যাত জায়গা আছে, তাই না? বিখ্যাত জায়গা। যেমন বাংলাদেশের, যদি আপনি কখনো কোনো আন্দোলনের নাম শুনেন, হয় আন্দোলনটা আপনার কোথায় হবে, আপনার শাহবাগ। বেশিরভাগ ক্ষেত্রে শাহবাগে হবে, কারণ এটা একটা বিখ্যাত চত্বর। এই শাহবাগটাকে যদি কেউ ব্লক করতে পারে, মোটামুটি বাংলাদেশকে আপনার ইজিলি ব্লক করা সম্ভব, তাই না? এটা একটা বিখ্যাত জায়গা বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে। এই সমস্ত দেশের কিন্তু এক একটা চত্বর আছে বা বিখ্যাত জায়গা আছে। নর্মালি আন্দোলনগুলো বেশিরভাগ এখানে হয়ে থাকবে, অথবা এই জায়গাগুলো বা আপনার বেশিরভাগ ক্ষেত্রে হিস্টোরিক্যাল হবে, এইগুলো সেইগুলো এরকমটা, ঠিক আছে। তো আমরা এরকম বেশ কয়েকটা স্কোয়ার আমরা এখন দাগিয়ে দিব আপনাদেরকে। প্রথমে যেটা আমরা দাগাবো সেটা হচ্ছে কি রেড স্কোয়ার। এটা কোথায় আছে? রাশিয়াতে আছে। রেড স্কোয়ার রাশিয়াতে আছে। তাহারির স্কোয়ার মিশরে আছে। বাংলাদেশ স্কোয়ার, এটা গুরুত্বপূর্ণ, কোথায় আছে? লাইবেরিয়াতে আছে। আচ্ছা বলুন তো, আফ্রিকার দেশগুলো এরকম তাদের মানে যেমন সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা তারা বলে। তারপরে যেখানে লাইবেরিয়াতে বাংলাদেশ স্কোয়ার আছে, বা আফ্রিকাতে বাংলাদেশের এত সুনাম আছে, সুখ্যাতি আছে, কিসের জন্য জানেন আপনারা? কারণ আমরা জানি যে আমাদের দেশের যে বাহিনী আছে, লাইক আর্মি আছে বা অন্যান্য যে ফোর্স গুলো আছে, তারা গিয়ে কিন্তু আপনার জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী যেটা আছে সেখানে তারা কাজ করে। তো এই শান্তিরক্ষা মিশনে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা যায়, গিয়ে ওখানে সাহসী ভূমিকা পালন করে। তো এই যে তারা শান্তি স্থাপনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এই জন্য কিন্তু আমাদের যে আর্মি গুলো আছে বা আমাদের বাংলাদেশ আছে,
তাকে কিন্তু আর্মির মাধ্যমে চিনতেছে। শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কারা? এই আর্মিরা, তাই না? এই জন্য আপনার বিভিন্ন জায়গাতে বাংলাদেশকে সম্মানিত করা হচ্ছে বিভিন্ন ভাবে। তো এইরকম একটা কি বাংলাদেশ স্কোয়ার, এটা কোথায় আছে? লাইবেরিয়াতে আছে। তারপর ট্রাফালগারটা একটু আগে পড়ে আসলাম, কোথায় আছে? লন্ডনে আছে। এরপর শহীদ স্কোয়ার বা গ্রিন স্কোয়ার ত্রিপলি লিবিয়াতে। আমরা জানি যে মোহাম্মদ গাদ্দাফি নামে একজন ছিলেন, তাকে হটানোর জন্য কিন্তু এখানে আন্দোলন করা হয়েছিল। টাইমস স্কোয়ার কোথায় আছে? নিউ ইয়র্কে আছে টাইমস স্কোয়ার। সরি, ওটা ত্রিপলি, এটা আছে গ্রিন স্কোয়ারে, হ্যাঁ। ওকে। ম্যাডিসন স্কোয়ার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। এই পর্যন্ত আমরা স্কোয়ার গুলো মার্ক করে নিলাম। এরপর আমরা এই পর্যন্ত থাক, আমরা এখন আসি সপ্তাশ্চর্যে। এই পৃথিবীতে আপনার সাতটা সপ্তাশ্চর্যের জায়গা আছে, মানে অবাকের জায়গা আছে। এক নম্বর হচ্ছে কৃষ্ণের মহাপ্রাচীর, পেত্রা, ক্রাইস্ট দি রিডিমার, মাচু পিচ্চু, চিচেন, কলসিয়াম, তাজমহল। এখন আমি আপনাদেরকে এখান থেকে প্রশ্ন করব যে বলেন কলসিয়ামটা কোন দেশে অবস্থিত? কলসিয়াম কোন দেশে অবস্থিত? ইতালি, 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 থ্যাংক ইউ ভেরি মাচ। ইতালি। সবাই আপনারা মোটামুটি সঠিক আনসার দিচ্ছেন। ইতালি পতাকা সহ আপনারা এখানে টাইপ করতেছেন। তাই ইতালি কি সাপোর্টার নাকি ফুটবল টিমের সাপোর্টার? একদম পতাকা সহ টাইপ করেছেন। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই হচ্ছে আহ, সঠিক আনসার দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইতালি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এটা জেনে নিলাম। আমরা স্কোয়ারটা শেষ করলাম। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আলোচিত বিতর্কিত সীমানা। আলোচিত আর বিতর্কিত সীমানা, এখানে আমরা চলে আসি। এটাই আমাদের আজকের লাস্ট টপিক। আলোচিত বিতর্কিত সীমানা, এটা বোঝাবো একটা এক্সাম্পল দিয়ে, হ্যাঁ। সাপোজ ধরুন আপনি আর আপনার বন্ধু মারামারি করতেছেন। মারামারির বিষয় হচ্ছে একটা তাল গাছ। এখন আপনারা অনেক মারামারি করেন, হ্যাঁ। অনেকে এসে আপনাদেরকে মানে বোঝায়, সালিশ করে, বিচার করে, তা আপনারা দিন শেষে এই রায় মেনে নেন না। কেন মানেন না? কারণ আপনাদের কথা এইটাই যে বিচার যাই হোক, তাল গাছটা কার? আমার। দুইজনেরই সেম কথা, ভাই আপনার সব কথা মানতে আছে, কিন্তু কি তাল গাছটা কার হবে? আমার হবে। তো বিচার যাই হোক, তাল গাছটা আমার। এইরকম দুইজনেই একটা জিনিস নিয়ে টানাটানি করতেছে। ঠিক তেমনি এই পৃথিবীতে দুইটা দেশ আছে, দুইটা দেশের মাঝখানে একটা স্থান আছে। সেই স্থানটা আসলে কোন দেশের? এটা ডান পাশে এই দেশে টানে, সে বলে আমার। বাম পাশে সেও বলে কি এটাও আমার। এই যে একটা দেশকে নিয়ে এত টানা হেঁচড়া। আবার এমনও দেখা যায় একটা দেশকে এই পাশ থেকে একজন, এই পাশ থেকে একজন, ও পাশ থেকে একজন, তিনজন টানাটানি করতেছে। লাইক কাশ্মীর যেটা আছে, ইন্ডিয়াও টানে, পাকিস্তানও বলে আমার, আবার চীনও বলে কি কার? আমার। এই যে একটা কাশ্মীর নামে একটা জায়গাটা আছে, এইরকম জায়গা বা সীমান্তবর্তী এরকম যেটা আছে, এই জায়গাগুলোকে বলা হয় বিতর্কিত সীমানা। যে সীমানাগুলো নিয়ে দুই দেশ বা তিন দেশ বা ততোধিক দেশ তারা টানাটানি করবে। তারা বলবে এটা আমার, এটা আমার, এটা আমার। আমি জাস্ট একটা আইডিয়া দিই সংক্ষেপে। এই পৃথিবীতে সীমান্ত কেন্দ্রিক সবচেয়ে বেশি ঝামেলা আছে দুইটা দেশের। সীমান্ত কেন্দ্রিক সবচেয়ে বেশি ঝামেলা করে দুইটা দেশ। এক ইসরায়েল, ইসরায়েল নামক দেশটা। আর দুই কোনটা? ভারত। ভারত আর ইসরায়েল, এই দুইটা দেশের হচ্ছে সীমান্ত কেন্দ্রিক সবচেয়ে বেশি ঝামেলা। ঠিক আছে, আমরা ছকে দেখে নেই ভারতের সাথে কাদের ঝামেলা আছে। এদিকে আসি, ভারতের সাথে চীনের। কোনটা? সিয়াচেন হিমবাহ, অরুণাচল এবং নাথুলা পাস। ভারতের সাথে কার আছে? পাকিস্তানের কাশ্মীর। ওকে। ভারতের সাথে কার? শ্রীলঙ্কার আছে মান্নার দ্বীপ। বুঝতে পেরেছেন? এইভাবে। আবার চীনের সাথে ভারতের আছে কোনটা নিয়ে? লাদাখ নিয়ে। এই চারটা আপনারা মার্ক করেন। মানে সীমান্ত কেন্দ্রিক এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঝামেলা হয় হচ্ছে ভারতের সাথে অন্যান্যদের, আর ইসরায়েলিদের সাথে অন্যান্যদের। তার মানে এই দুইটা দেশের হচ্ছে সীমান্ত কেন্দ্রিক ঝামেলা সবচেয়ে বেশি। ওকে, আমরা ভারত মার্ক করলাম। এখন আসি ইসরায়েলেরটা। ইসরায়েলটা আমরা হলুদ দিয়ে মার্ক করি, ইসরায়েলেরটা আমরা মার্ক করি। ইসরায়েলের সাথে ফিলিস্তিনের ঝামেলা, ইসরায়েলের সাথে সিরিয়ার ঝামেলা, ইসরায়েলের সাথে মিশরের ঝামেলা,
ইসরায়েলের সাথে জর্ডানের ঝামেলা, লেবাননের ঝামেলা। বুঝতে পেরেছেন? তাহলে এই যে দেখতে পেলাম এখানে কয়টা, 1, 2, 3, 4, 5, এইটা কি ইসরায়েলের আমাদের ছকে। এই পাঁচটা ইসরায়েলের সাথে ফিলিস্তিনের কোনটা, গাজা, রাফা সীমান্ত, রামাল্লাহ, হেব্রন, জেরুজালেম, পশ্চিম তীর। ইসরায়েলের সাথে সিরিয়ার কোনটা, গোলান মালভূমি নিয়ে। মিশরের সাথে সিনাই উপত্যকা নিয়ে। জর্ডানের সাথে কি, ডেড সি নিয়ে। লেবাননের সাথে কি, ওয়াজনি নদী নিয়ে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা দেখলাম যে আমাদের বিতর্কিত সীমানা কেন্দ্রিক মানে যতগুলো মানে বিতর্কিত জায়গা আছে, এর বেশিরভাগ বিতর্কিত জায়গায় বেশিরভাগই আছে হয় ভারতের সাথে অন্যান্যদের বিতর্ক, অথবা ইসরায়েলিদের সাথে অন্যান্যদের বিতর্ক। সো যদি আপনি ভারতের সাথে কোন কোন স্থান নিয়ে কোন কোন দেশের বিতর্ক এটা আয়ত্ত করতে পারেন, একই সাথে ইসরায়েলের সাথে কোন কোন স্থান নিয়ে কোন কোন দেশের বিতর্ক আছে এটা আয়ত্ত করতে পারলে আশা করা যায় বিতর্কিত সীমানা নিয়ে আপনি 70% পড়া শেষ করতে পারবেন, জাস্ট এই দুইটা দেশ কেন্দ্রিক আপনি তথ্য জেনে গেলে। ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, এই দুইটা দেশ ছাড়া বাইরের থেকে আর দু একটা আমি দাগিয়ে দেই যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটু আপনার টেকনিক অ্যাপ্লাই করে পড়বেন। পড়বেন হচ্ছে আজারবাইজান, আর্মেনিয়া, বাংলাদেশ, মিয়ানমার। ওকে, আহ ব্যাস, এই কটা হলে চলবে। তাহলে ভারতেরটা পড়বেন, ইসরায়েলেরটা পড়বেন, আজারবাইজান, আর্মেনিয়া, বাংলাদেশ, মায়ানমারের সাথে কি আছে, চর ফরিদ আর মংডুনিয়া আছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ঝামেলা। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি এখান থেকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন জাস্ট। সেটা হচ্ছে মান্নার দ্বীপ, মান্নার দ্বীপ নিয়ে ঝামেলা আছে কোন দুটি দেশের মধ্যে? মান্নার দ্বীপ একটা জায়গা যেটা নিয়ে বিতর্ক আছে, দুইটা দেশ বলে এই জায়গাটা আমার আর আমার, দুইটা দেশই বলে। এখন বলুন মান্নার দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে আসলে বিতর্ক আছে, বা দুটি দেশের মধ্যে আসলে টানা হেঁচড়া চলে মান্নার দ্বীপ নিয়ে? এখন পর্যন্ত কেউ কিন্তু সঠিক আনসার টাইপ করেন নাই। মান্নার দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিতর্ক আছে আমরা কিন্তু এটাকে দেখিয়েছি। ভারত চীনের সাথে কোনটা, অরুণাচল। ভারত পাকিস্তান, কাশ্মীর। ভারত শ্রীলঙ্কা কি, মান্নার দ্বীপ, এই যে এখানে তো আছে। তাহলে মান্নার দ্বীপ নিয়ে কার কার আছে, ভারত আর শ্রীলঙ্কার আছে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী যে বিতর্কিত জায়গা আছে সেটা কোনটা, মান্নার দ্বীপ। ওকে, ঠিক আছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আমাদের পরবর্তী পেজে কি আছে। আর কয়েকটা দাগিয়ে দিব, দাগিয়ে দেওয়ার পরে মোটামুটি আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আমরা ক্লাস শেষের দিকে আসছি। আহ জাপান, রাশিয়া পড়বেন, এই যে শাখা নিল কুরিল দ্বীপ যেটা আছে। কুরিল নামে কিন্তু ঢাকাতে কি একটা রোডের নাম আছে, তাই না? কুরিল। আচ্ছা, আহ চীন, ভিয়েতনাম, স্পার্টলি দ্বীপ পড়বেন। ইরান, সংযুক্ত আরব আমিরাত, আবু মুসাটা পড়বেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আবার কার, নেপালের আছে কোনটা নিয়ে, কালাপানি নিয়ে আছে। চীন, ভুটান, ভারত তিনটা দেশেরই কোনটা নিয়ে, ডোকলাম নিয়ে। ব্যাস, এগুলো দাগিয়ে নেন। এইটা মোটামুটি ক্লোজ। আমরা শেষের দিকে আসি। আমাদের লাস্ট যেগুলো আমরা পড়লাম একটু আমরা কোশ্চেন সলভ করি। কোশ্চেনে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম যে প্রশ্ন, পাকিস্তান ও আফগানিস্তান দুইটা দেশ, এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে সেটির নাম কি? এটা আসছে এমবিবিএস 2006 সাল, 6-7 সেশনের ভর্তি পরীক্ষায়। আমরা প্রথমে পড়ে এসেছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী যে লাইনটা আছে তার নাম কি, ডুরান্ট লাইন, যেটি এঁকেছিলেন মিস্টার ডুরান্ট সাহেব। ডুরান্ট সাহেব টেনেছিলেন এটা। দুই, বাজারের শহর বলা হয় কোন শহরকে? আমরা পড়েছিলাম কোনটা, কায়রোতে। এটা মেডিকেল আসছিল 2003-4 সালে। ওকে, এরপর আলেপ্পো শহর কোন দেশের অন্তর্ভুক্ত? আমরা জানি সিরিয়াতে, দেখুন কতবার এসছে, বিডিএস 2016, 17, 36 বিসিএস এ আসছে, আবার এদিকে তো আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। পৌরাণিক ট্রয় নগরী বর্তমানে নিচের কোন দেশে অবস্থিত? তুরস্ক। ট্রয় কোথায় আছে, তুরস্ক। এটা আসছে কি 2007-8 আসছে, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 14-15 সালে আসছে। আমি মেডিকেলের টার সমাধান করে দিলাম, আর নিচের পুরোটা অংশ জুড়ে বিসিএস এর প্রশ্ন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন আজকের লেকচার কেন্দ্রিক। আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আপনাদের সবার জন্য। আজকের লেকচার থেকে এই যে
বিসিএস যেটা আছে এটা হোমওয়ার্ক আপনারা পড়বেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মানে সেশনে বিভিন্ন সময় কিন্তু আপনার এই বিসিএস কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু আপনার হুবহু কোশ্চেন তুলে দেওয়া হয়। সো আজকে আমরা আজকে যে পর্যন্ত পড়লাম ইন্টারন্যাশনাল এই যে বিষয়বলি ছিল আমাদের, এই ইন্টারন্যাশনাল বিষয়বলি অংশ থেকে আজকে আমরা বিভিন্ন দেশের যে প্রথম নারী প্রধানমন্ত্রী, তারপর নারী প্রেসিডেন্ট আমরা পড়েছি। আমরা একই সাথে পড়েছি বিভিন্ন দেশের আপনার জাতীয় প্রতীক। আমরা একই সাথে পড়েছি আজকে বিভিন্ন স্থানের যদি অন্য কোনো নাম থাকে সেই নামগুলো, সাথে এও পড়েছি বিভিন্ন স্থানকে অন্য কোনো উপনামে ডাকা হচ্ছে কিনা, এটাও পড়লাম। দুইটা দেশের মধ্যে সীমান্ত রেখা যেটা তার নাম কি, সাথে এও পড়লাম যে আমাদের পৃথিবীতে দুইটা দেশের মধ্যে বা তিনটা দেশের মধ্যে বিতর্কিত সীমান্ত বা সীমারেখা যেটি আছে, এটি নিয়ে দুই বা ততোধিক দেশ যে তারা টানা হেঁচড়া করতেছে, অর্থাৎ বিতর্কিত যে সীমান্ত বা সীমারেখা যেটি আছে এটা আমরা পড়লাম, দেখার চেষ্টা করলাম। আমরা মেডিকেল যে প্রশ্নগুলো এসছে এগুলো সমাধান করলাম, বিসিএস এর গুলো সমাধান করার জন্য আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। তার মানে আজকের ক্লাসটা আমরা মোটামুটি একদমই শেষ প্রান্তে চলে আসছি, প্রায় শেষ বলাই যেতে পারে। ছোট্ট একটা ক্লাস ছিল, বাট গুরুত্বের দিক দিয়ে কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এটা যে একটা ছোট্ট ক্লাস বা পড়া কম, এই ভেবে আপনারা কেউ অবহেলা করবেন না কিন্তু। সম্ভব হলে ক্লাস শেষ হওয়ার পর আপনারা এই পড়াটা কমপ্লিট করে দেন ঘুমাইতে যাবেন। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে এই পড়াটা রেডি করতে। So, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা পড়া রেডি করে ফেলবেন, এবং একই সাথে আপনাদের সিলেবাসের পড়া আপনারা ধীরে ধীরে শেষ করে ফেলবেন। আপনাদের সকলের জন্য আবারও শুভকামনা জানাচ্ছি। সবার অ্যাডমিশন জার্নি সুন্দর হোক, সুখের হোক, ভালো ফলাফল আসুক, এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।